Bakrajak Baino, Shago Hor Funangi Rizaka, Shak Bangno Kamka, Tabuk Jibi Shokhamnogo Tonizak, Kamjak Hamjikno, Koktumamani, Kamjak Hamjikni, Shabo. বাঁচাওই কবুই বিচার রিনানি বাই সখামনগর সখামিয়া নাইনানি থাকা মহিলা কমিশনারি চেয়ারপারসন ঝর্ণা দেব বর্মা তাই হামজেকনি সখাও হর ফরাংমানি পাতিমুংনো বেলাইনো সেলেংমুং ফুনুগুই কক সখা কক্তমা থুমনাই রকনি বসকাঙো তাই আবহাওয়ায় শিত্রা ওয়ানসুং মুংতাই শিত্রা তংগরুং বাই গরুংজাকনো মালজাবেনানি ককনো থুই ব কক সখা ত্রিপুরা মহিলা কমিশনারি চেয়ারপারসন ঝর্ণা দেব বর্মা তো আজকের এই ঘটনা তো অবশ্যই মর্মান্তিক এবং বেদনাদায়ক ঘটনা যেটা আমাদের কি বলবো যে এই সময়ে আমাদের রাজ্যের কলঙ্কই বলবো এবং আমাদের মহিলাদের নারী জাতির কলঙ্ক নারী জাতির জন্য এটা বিশাল একটা বিষয় তা আমি আজকে এই ঘটনার পর অবশ্যই আবার এই কথাটা অবশ্যই বলবো যে আমরা যারা এখনো ভাবি যে আমাদের মেয়েকে নাবালিকা বয়সে বিয়ে দেওয়া সেই বিষয়টা থেকে সবাইকে উঠে আসতে হবে কারণ নাবালিকা একটা মেয়ের পক্ষে সম্ভব হয় না স্বামীর ঘরকে সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে উঠানো বা স্বামী সংসারের সম্পূর্ণভাবে সে তার পরিশ্রম দিয়ে তার বুদ্ধিমত্তা দিয়ে সে পরিচালনা করতে পারে না তাই নাবালিকা অবস্থায় তার বিবাহ হয় তো সেই জায়গা থেকে নাবালিকা বিবাহ বন্ধের জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এবং আমি অবশ্যই প্রশাসনের কাছে দাবি রাখবো যে এই ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে শাস্তিমূলক দৃষ্টান্তমূলক শাস্তি হোক কারণ সবাই আমরা জানি আমরা রাজ্যবাসীরা সবার কাছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অলরেডি বার্তা আমাদের সবার কাছে আছে যে এই ধরনের নারী সংক্রান্ত কোনো ঘটনা কাউকে ছাড়া হবে না সে যে দলেরই হোক না কেন বা যে পার্টিরই হোক না সে যতই প্রভাবশালী ব্যক্তি হোক না কেন সেই ধরনের ঘটনা শাস্তি অবশ্যই হতে হবে। ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8 Laithangja 2023 bisho tet amjok mungo pas khlaijak ro borokno shebo khutlangnani ungthuhini shanmungshani TRB dini chairman yago deputation yafalaika Gajang Tongoi Nashigi, Hapagni Bakakti, Shebogni Shaklai Mongre Zaga Umabai 2023 Bishuo, Ted Pass Klajak, Shikla Shikli Rock, Borokni Bakak, Naharnani Uktuhino Srang Shalo, TRBT Chairman Ithani Deputation Yafarlaika, Tabuk Waishaya, Sikagomo, Borok Waisha Malai, Borokni Koknoti, Kokshalai, Tangza Kiri Shaka, Bishalai Tanka, Fia Hapang Borokni Shebognoti, Kaisha, Wanchu Mumbo, Nahariaku Hiribo Shaka, they Shebognotoye, Montri Okra Bible. Gabangno Malay Koksharani Taitokha, Fia Waishamo Malanani Shebandia. Hazari Gabang Rog Nogono Rog Furangai Rogni Bial Nungzagi Tongtani Borogni, Shaboklang Zakai Zakamuhini, Montri Okrani Baka, Koimung Narak Laibo, Kokshaka. কারণ এর আগেও আমরা অনেকবার এখানে সমবেত হয়েছি যে 2022 সালে যে টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেখানে প্রায় ৩৫,০০০ ক্যান্ডিডেট সেই পরীক্ষায় বসেছিল তার মধ্য থেকে টেট 1 এবং টেট 2 মিলিয়ে আমরা ৩৬১ জন মাত্র পাস করেছি আমরা দেখেছি যে এখনকার যে এডুকেশন ডাইরেক্টর ত্রিপুরা যে প্রত্যেকটা স্কুলে ভিজিট করছে এবং উনি বলেছেন যে ত্রিপুরার যে শিক্ষক স্বল্পতা রয়েছে এবং আমাদের যে মুখ্যমন্ত্রী উনিও বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে আমাদের টেট 1-এ ১৬১৫টা সিট খালি আছে এবং টেটে প্রায় ১৬৪৩টা সিট খালি আছে কিন্তু আমরা এত কম সংখ্যক পাস করা সত্ত্বেও উনি আমাদের নিয়োগের ব্যাপারে কোনো কিছু ভাবছেন না এবং তাই আমরা আজকে ডাইরেক্টরের সঙ্গে কথা বলেছি আমরা তো 2022 সালে আমরা টেট ক্যান্ডিডেট আজকে প্রায় 1 বছর হয়ে গেল গত ডিসেম্বর 29 তারিখ আর 30 তারিখ টেট 1 ও টেট 2 পরীক্ষা হয়েছিল তো আমাদের এখনো পর্যন্ত নিয়োগ সার্টিফিকেট দেওয়া হয়েছে বাট নিয়োগের কোনো নোটিফিকেশান এখনো পর্যন্ত আসেনি আমরা সিএম স্যারের সাথে দেখা করার জন্য অনেকবারই অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলাম কিন্তু উনি আমাদের সাথে মানে সেইভাবে দেখা হয়নি ওনার সাথে তো আজকে আমরা টিআরবিটি চেয়ারম্যান স্যারের সাথে দেখা করেছিলাম তো স্যার বলেছিলেন যে মানে স্যারের হাতে তো কোনো কিছু নেই স্যার যদি সিএম স্যার যদি বলে তাহলে স্যার মানে আজকে যদি ও অর্ডার দিয়ে আজকেই উনি নিয়োগ করে নিতে পারবেন কিন্তু স্যারের নিজের হাতে তো কোনো কিছু নেই তাই আমরা মানে খুব আমি বিনম্রভাবে সিএম স্যারের উদ্দেশ্যে বলবো আমাদের যাতে অতি সত্বর নিয়োগ করা হয় রাজ্যের শিক্ষক স্বল্পতা দূরীকরণের জন্য কারণ অধিকাংশ স্কুলেই শিক্ষক স্বল্পতা তো যদি আমাদের নিয়োগ করা হয় তাহলে আমরা খুবই উপকৃত হব ওনার কাছে। ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8
Piasno Karibo Hatio, Kubuni Chamu Falzak Thani, Morogai Tongmabai Maharajgos Hatio, Chamu Bedini, Talfang Shong Shomika. রাজাখোরাগুলিনো কারিব হাস্তিনি বেবাক হাতিয়নো পিয়াস্তে শালব্রুমি চামুংনি মানি মরকজা সিকাঙ্গো হাতিয় 50 টাকা তংমানি পিয়াসনি মরকমা ফিয়া আতমসা 70 টাকা অগৈ থাকমাবাই লুকুরক ওয়ানমাও কলাইজা আতমসা পিয়াসনি মরকমা 20 টাকা বাড়ি উই থাকা পিয়াসনি মরকমা নগৈ চামুং বেদিকনি তাংফাং সং সগৈ মহারাজগঞ্জ হাতিও হাতিনি ফালনক নাইকলেই তংমানি জড়া খংথাম রিকশাও পিয়াস পজা তুইমানি চামুং বেদিকনি মকলক লাইখা ফিয়া 6 কাগজ ফুনুগৈ মানলিয়া জামু বেদিকনো শালব্রুমনো হাতি নাইকলজাক তঙ্গ জামু বেদিকনি তাংফাং সংবাই হাতিনি মরকমা ব 6 নো তংমানি ফিয়া আতমসা বাড়িউই থাকমা Sengmungo Mongsha Shia Hini Shaka Jamu Bedikni Tangfa Tabuk Nai Thai Jamu Bedikni Bakakti Baskang Hati Morok Mano Thayo Tubunani Bagai Tamutang Batang Hano আমরা সদরের প্রস্তুতি আজকে মহারাজগঞ্জ বাজার আমরা পরিদর্শন করছি মূল্য যাচাই করছি অভিযানকালে অনেকগুলি আমরা পেঁয়াজের ঠেলা আমরা সিজ করেছি তো আমরা আসলে মাল সিজ করার ক্ষমতা এটা রিলিজ করার ক্ষমতা হচ্ছে মহকুমা শাসক এগুলি আমরা এসডিএম অফিসে নিয়ে যাব এসডিএম অফিস তাদেরকে হিয়ারিং করে যা করার তারা করবে অভিযানকালে তাদের কাছে আমরা মেমো আমরা চেয়েছিলাম আমরা তাদের কাছে কোনো পার্সেস মেমো পাইনি এর জন্য আমরা এগুলি আটক করছি আজকে আমরা বিভিন্ন দোকান আমরা অভিযান করব হোলসেলও দেখব হোলসেল এবং রিটেল ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি এই যে একটা খেলা সেই ব্যাপারটাও আমরা তর্জমা করব রেটটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটা দেখব তারপরে প্রশাসনের মতন ব্যবস্থা নেবে কালোবাজারি এখনও ঠিক বলা যাচ্ছে না এটা অভিযানের পরে এটা বোঝা যাবে ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8 Train by Shegun Kat, Telangana Naithani Ramjakha Police by. Strangshalo Thormonogor Nishimi Shilchor Thangai Tongnai Traino Rutuk Khutuk Klai Manka 25-foot Shegun Kat CRPF Te GRPF ni Mokolo Thapla Phoboi Hasteni Shegun Kat Fatar Hasteni Magai Telangai Tongmani Fia Borokni Walsrukjak Raidahu Kaplai Inglia Sekango Kabangno Train by Shegun Kat Rohori Bania Klaimani Kokbo খুলক জাখা হোজা কক্তমানি বিশিতে ধর্মনগর বলংবেদিকনি সাব ডিভিশনি ফরেস্ট অফিসার সুব্রত সেন তে রেঞ্জার হেমন্ত দেবনাথনি তৈদুল মুম্বাই রমই মানখা স্ট্রাংশানি আইচুকনি তিনটা হাই জরানি সিমি ও তাংবতাং ইয়াগো নাহার জাখা তাই ট্রেনও হাবই রতুকমানি ইয়াগুলো মগলো কলাইখা 25-foot কলক সেগুন বুফা হাতিনি রাংমারি 35,000 অঙ্গিমানো হিনি শাখা ইনফরমেশন আসে আমাদের রেঞ্জ অফিসারের কাছে কিছু অবৈধভাবে কিছু কাঠ বোঝাই করা আছে রেল স্টেশনে রেলের কামরাতে সেই মোতাবেক আমরা এখানে আসি সে রেল দপ্তরের যারা আছেন এখানে যারা জিআরপিএফ এবং পিএসএর যারা আছে তাদেরকে নিয়ে আমরা যৌথভাবে অভিযান করি তো অভিযানের মাধ্যমে দেখে এটা কামরাতে এইভাবে সেগুন কাঠ লোডিং অবস্থায় ছিল অ্যাজ পার প্রসিডিং আমরা এবার তাদের মাধ্যমে এটা সিজ করি তো যেটা সোর্স এটা যেহেতু একদম এটা লোকালিটি এরিয়ার মধ্যে এবং যেখানে রাখা ট্রেনটা ঠিক মিডল স্টেশন লাইনে আছে তো সেক্ষেত্রে সোর্স এবং ইনফরমার বা এটা কি ওনার্স এটা ডিটেলসলি আমরা ওদের কাছে ন্যস্ত করেছি যারা রেল পুলিশের দপ্তরে আছেন তারা ইনফর্ম করবেন বা আমাদের আশাবাদী যে ওনারা এটা বের করতে পারবেন যে কীভাবে এটা আসছে না ওটা নিয়ে তাদের সঙ্গে আমি জিজ্ঞাসাবাদ করি কিন্তু তারা প্রাথমিক অবস্থায় বলতে পারছে যে এটা তাদের অবগতর মধ্যে নেই কিন্তু এক্ষেত্রে একটা সন্দেহাতীত থাকে কারণ যেখানে আমরা দেখছি যেখানে ট্রেন দাঁড়ানোর অবস্থা বা যেখানে যেভাবে উঠানো হয়েছে এটা এতটা সিকিউর পজিশনে হওয়ার কথা না ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8 Ongfiuka Yakshikok Agarmani Patimung Puja Jorao Yakshikokni Patimurok Shiring Tongfano Sakani Haino Agarfiuka Shikok করাকশালী হরকুথুগ নেতাজি চৌমোহনী নি দেবাশিস দত্ত ইনগ হাবৈ খগৈ তেলাংজাখা রাংচাকনি গয়না গান্ধী টিভি রাংপুসানো খবৈ নকনি গোবাংমা মানিখनै আমচাই গোনাङै পাতিবংনতৈ কিরিমা চালাইজা আমি সকালবেলায় ফুল টুল নিয়ে গেছি এখানে সবকিছু তালা তালা আসলো সামনে দিয়া আর এমন 2-3 দিন ভিতরে গেছি আজকে ও কাজের লোক আইছে
আমারে নিয়ে ওই ওরা আইব 3 তারিখ এর জন্য পরিষ্কার করার লেগা ঘর পরিষ্কার করার লেগা আইছে। সব তালা খুলে আমি ঘরে ঢুকতেই লকার টোকার খোলা, কাপড় টাপড় পরা, আর ঢুকতে পারতাছি না ঘরে। কারণ কি ব্যাপার সব খোলা, তারপর অন্য পাশাপাশি মানুষ কান্না প্রচুর হয়েছে। এরপরে অনেক কষ্ট করে কাপড়টি সরাইয়া ঘরে ঢুকছি, ঢুকা তারপর দিয়ে সব রেক টেক সব কিছু খোলা সব নিয়ে গেছে গিয়া। টিভিও নাই, কিছু নাই। আর কি কি জিনিস আসলো আমি তো জানি না, লকার টকারের মধ্যে বা টাকা পয়সা কি আসলো, গয়নাগাটি সব নিয়ে গেছে। রান্নাঘরের দরজা খোলা, রান্নাঘরের দরজা খোলা, আর ভেন্টিলেটারের জায়গাটা ভাঙ্গা, এইগুলি দেখছি আমি। নেতাজি চৌমুহনী বাই সম্পাজাক রাজাখড়াগুলিনি পশ্চিম থানা তাই উইমেন্স থানা ফিয়া নাইকলজাক করেনি মাংফলিকা সকা ফেকজাক নাইট যাওই কবর ওংলাইজাক শিকলা চালাই তাই সামুং করে বেবাক ওংলাইজাক বাক আবো বাই শালব্রুমন আকারজাক ইয়াক শিকক পুলিশ রকনি বখাকতে আকারজাক শিককন কাশনা বাগৈ তামতাং বতাং নাহানো লুকুরক নাসিংলাইজাক। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। Tini kok boro kok masuk jano shalbroni kok boro kok tuma naina bagai night omni Tripura News 8. ধনতেরাস স্বর্ণমেলা 2023 ঐশ্বর্যের দেবীকে আহ্বান জানান গৃহে। 12ই নভেম্বর রবিবার পর্যন্ত সবার সাদর আমন্ত্রণ অ্যাস্ট্রায় বর্মন জুয়েলার্সে। সৌন্দর্যের প্রতীক, শুদ্ধতার বিশ্বাস। থাকছে প্রত্যেক কেনাকাটায় নিশ্চিত উপহার। সোনার গহনার মজুরিতে 25% ছাড়, আসল গ্রহরত্নের উপর ছাড় 15%, হীরের গহনার মজুরিতে 50% ছাড়। আর মেগা লাকি ড্রতে থাকছে প্রথম পুরস্কার ওয়াশিং মেশিন, দ্বিতীয় পুরস্কার ফ্রিজ, তৃতীয় পুরস্কার এলইডি টিভি, চতুর্থ পুরস্কার ইন্ডাকশন, পঞ্চম পুরস্কার মিক্সার গ্রাইন্ডার। এছাড়াও পুরানো গহনার বদলে পাবেন নতুন হলমার্কযুক্ত গহনা। অ্যাস্ট্রায় বর্মন জুয়েলার্স, সৌন্দর্যের প্রতীক, শুদ্ধতার বিশ্বাস। পুরাতন মিউনিসিপ্যালিটি রোড, তুলসীবতী বালিকা বিদ্যালয়ের দক্ষিণে, আগরতলা। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো আগরতলা আখাউড়া রেলপথের। ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনে সামিল ছিলেন দুই দেশের প্রধানমন্ত্রী সহ রাজ্যের মুখ্যমন্ত্রী। লক্ষ্মী পুজোর দিন উদয়পুরের জনৈকা অন্তঃসত্ত্বা তরুণী গৃহবধূ শ্বশুর বাড়ির নির্যাতনের শিকার হয়ে অগ্নিদগ্ধ অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন। আজ হাসপাতালে ছুটে গিয়ে সংশ্লিষ্ট গৃহবধূর চিকিৎসার ব্যাপারে খোঁজ নিলেন মহিলা কমিশনের চেয়ারপারসন। বিগত বছর ট্যাট উত্তীর্ণ চাকরি প্রত্যাশীরা আজ আরো একবার নিজেদের চাকরির দাবিতে সরব হলেন। টিআরবিটি চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করে চাকরির দাবি প্রত্যাশীদের। পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য বৃদ্ধিতে দিশেহারা সাধারণ জনগণ। ময়দানে প্রশাসন, মহারাজগঞ্জে বাজারে প্রশাসনিক হানাদারি। ফের শুরু হয়েছে নিশি কুটুম্বদের তাণ্ডব। উৎসব আর পুজোর দিনগুলিতে চুরির ঘটনা সামান্য নিয়ন্ত্রণে থাকলেও আবারও সক্রিয় হয়ে উঠেছে চোরেদের দল। উদয়পুরের মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের দেওয়ালির মেলা উপলক্ষে কাজ করতে গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হলো এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম শ্যামল ভূমি। পেঁয়াজের মূল্য বৃদ্ধির নিরিখে গোটা রাজ্য জুড়ে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। ময়দানে প্রশাসন, বিলোনিয়ার 1 নম্বর টিলাতে সাঁড়াশি অভিযান মহকুমা খাদ্য দপ্তরের। বুধবার ধর্মনগর থেকে শিলচরগামী ট্রেনে অভিযান চালিয়ে ধর্মনগর দপ্তরের কর্মীরা উদ্ধার করল 25 ফুট সেগুন কাঠ। ইসরায়েলের বিরুদ্ধে চোট চড়িয়ে এবারে আগরতলার ময়দানে SUCI। খোয়াইয়ে এবার সমবায় সমিতির কার্যালয় থেকে চুরি জলের পাপ।
নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো আগরতলা আখাউড়া রেলপথের। ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনে সামিল ছিলেন দুই দেশের প্রধানমন্ত্রী সহ রাজ্যের মুখ্যমন্ত্রী। যাবতীয় প্রতীক্ষার অবসান, অবশেষে আজ অর্থাৎ 1 নভেম্বর আখাউড়া আগরতলার প্রস্তাবিত রেলপথের আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব আজ সম্পন্ন হলো। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই রেলপথ সহ দুটি দেশের মধ্যেকার মোট 3টা প্রকল্পের আজ আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব সম্পূর্ণ করেন। গোটা বিষয় নিয়ে সাংবাদিকদের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আজকের দিনটিকে ত্রিপুরা রাজ্যের পরিপ্রেক্ষিতে ঐতিহাসিক দিন হিসেবে আখ্যায়িত করেন। শ্রী সাহা দাবি করেন, এই রেলপথের অনুষ্ঠানের উদ্বোধন বা রেলপথ চালুর জন্য ত্রিপুরাবাসী দীর্ঘদিন ধরেই অপেক্ষা করছিলেন। তিনি এই মহতী কর্মকাণ্ড সহ পারিপার্শ্বিক যে প্রকল্পগুলির আজ আনুষ্ঠানিক পথ চলা শুরু হয়েছে সেগুলোর ব্যাপারে ভারত এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী দ্বয়কে রাজ্যবাসীর তরফ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী রেল যোগাযোগের সম্প্রসারণ সহ এই প্রকল্পগুলোর মধ্য দিয়ে দুই দেশের বিশেষ করে ত্রিপুরার আর্থসামাজিক ব্যবস্থার ইতিবাচক উন্নয়ন ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহোদয়া 3টি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। একটা হচ্ছে আগরতলা আখাউড়া রেল সংযোগ, যা আমরা বহুদিনের একটা আমরা অপেক্ষা করছিলাম কবে এটা শুরু হবে এবং তার উদ্বোধন হবে, সেটা হয়ে গেল। এবং দ্বিতীয় হচ্ছে খুলনা মংলা বন্দর রেল যোগাযোগ, সেটাও ভারত সরকারের আর্থিক ব্যবস্থায় সেটা করা হয়েছে। এবং 3 নম্বর হচ্ছে মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্টের কেন্দ্রের দ্বিতীয় ইউনিট, সেটার উদ্বোধন একটু আগে হয়ে গেল। প্রায় 1320 মেগাওয়াট সেখানে বিদ্যুৎ উৎপাদিত হবে। তো আমি তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং বাংলাদেশ সরকারের মাননীয় শেখ হাসিনা মহোদয়াকে ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আমি ওনাদেরকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। এখানে উল্লেখ করা প্রয়োজন, আগরতলা আখাউড়া রেলপথের কাজ বিগত 2016 সালে গৃহীত হয়ে 2017 সালে শুরু হয়। অবশেষে আজ আনুষ্ঠানিকভাবে এই উদ্বোধন পর্ব সম্পন্ন হয়েছে। রেলপথের যে যোগাযোগ স্থাপন একটু আগে হয়ে গেল, এই রাজ্যের ইতিহাসে এটা স্বর্ণাক্ষরে করে লেখা থাকবে। এই রেলপথ যোগাযোগের মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে পরিবহন এবং পর্যটনের ক্ষেত্রে ত্রিপুরার প্রবেশদ্বার হতে যাচ্ছে। শুধু তাই নয়, আগরতলা আখাউড়া রেল যোগাযোগ স্থাপনের ফলে বর্তমানে আগরতলা কলকাতা রেলপথের দূরত্ব 1600 কিলোমিটার থেকে কমে 500 কিলোমিটার হয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে আমাদের বিশেষ করে অ্যাক্ট ইস্ট পলিসিতে, এটা হীরা মডেল আমরা বারবার বলি, যে হাইওয়ে, ইন্টারনেটওয়ে, রেলওয়েজ এবং এয়ারওয়েজ, সত্যিকারের অর্থে এটা বাস্তবায়ন এখন পথে চলছে। এবং দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আপনারা কিছুদিন আগেও আপনারা দেখেছেন যে অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে সারা দেশে 508টি রেল স্টেশনকে রিডেভেলপমেন্টের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। লক্ষ্মী পুজোর দিন উদয়পুরের জনৈকা অন্তঃসত্ত্বা তরুণী গৃহবধূ শ্বশুর বাড়ির নির্যাতনের শিকার হয়ে অগ্নিদগ্ধ অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন। আজ হাসপাতালে ছুটে গিয়ে সংশ্লিষ্ট গৃহবধূর চিকিৎসার ব্যাপারে খোঁজ নিলেন মহিলা কমিশনের চেয়ারপারসন। লক্ষ্মী পুজোর দিন মর্মান্তিকভাবে নিজ শাশুড়ির লাগানো আগুনে শরীরের প্রায় অর্ধ% পুড়ে 7 মাসের গর্ভবতী এক তরুণী গৃহবধূ বর্তমানে রাজধানীর জিবি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পরপরই গোটা রাজ্য জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয় সংশ্লিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে। অবশেষে আজ শ্বশুর বাড়ির নির্যাতনের শিকার হয়ে অগ্নিদগ্ধ হয়ে
আশঙ্কাজনকভাবে জিবি হাসপাতালে চিকিৎসাধীন সংশ্লিষ্ট তরুণী গৃহবধূর শারীরিক অবস্থার খোঁজ নিতে এবং পরিজনদের সাথে কথা বলতে হাসপাতালে ছুটে যান ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা। হাসপাতালে অবস্থানকালে শ্রীমতী ঝর্ণা দেববর্মা সংশ্লিষ্ট গৃহবধূটির সাথে কথা বলার পাশাপাশি তার চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেন। সংবাদ মাধ্যমের সামনে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মহিলা কমিশনের চেয়ারপারসন গোটা ঘটনার তীব্র ভাষায় নিন্দা জানান এবং সংশ্লিষ্ট ঘটনার সাথে জড়িত বা যারা জড়িত রয়েছে তাদের উপযুক্ত শাস্তি প্রদানের ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের প্রতি আবেদন জানান। তো আজকের এই ঘটনা তো অবশ্যই মর্মান্তিক এবং বেদনাদায়ক ঘটনা, যেটা আমাদের কি বলবো যে এই সময়ে আমাদের রাজ্যের কলঙ্কই বলবো এবং আমাদের মহিলাদের যারা নারী জাতির কলঙ্ক, নারী জাতির জন্য এটা বিশাল একটা বিষয়। তা আমি আজকে এই ঘটনার পর অবশ্যই আবার এই কথাটা অবশ্যই বলবো যে আমরা যারা এখনো ভাবি যে আমাদের মেয়েকে নাবালিকা বয়সে বিয়ে দেওয়া, সেই বিষয়টা থেকে সবাইকে উঠে আসতে হবে। কারণ নাবালিকা একটা মেয়ের পক্ষে সম্ভব হয় না স্বামীর ঘরকে সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে উঠানো বা স্বামী সংসারের সম্পূর্ণভাবে সে তার পরিশ্রম দিয়ে তার বুদ্ধিমত্তা দিয়ে সে পরিচালনা করতে পারে না। তাই নাবালিকা অবস্থায় তার বিবাহ হয়। তো সেই জায়গা থেকে নাবালিকা বিবাহ বন্ধের জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এবং আমি অবশ্যই প্রশাসনের কাছে দাবি রাখবো যে এই ধরনের ঘটনার সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে শাস্তিমূলক দৃষ্টান্তমূলক শাস্তি হোক। কারণ সবাই আমরা জানি, আমরা রাজ্যবাসীরা সবার কাছে, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অলরেডি বার্তা আমাদের সবার কাছে আছে যে এই ধরনের নারী সংক্রান্ত কোনো ঘটনা কাউকে ছাড়া হবে না। সে যে দলেরই হোক না কেন বা যে পার্টিরই হোক না, সে যতই প্রভাবশালী ব্যক্তি হোক না কেন, সেই ধরনের ঘটনা শাস্তি অবশ্যই হবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বিগত বছর ট্যাট উত্তীর্ণ চাকরি প্রত্যাশীরা আজ আরও একবার নিজেদের চাকরির দাবিতে সরব হলেন। টিআরবিটির চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করে চাকরির দাবি প্রত্যাশীদের। বিগত প্রায় 1 বছর আগে ট্যাট কোয়ালিফাইড হয়েও রাজ্যের একটা ভালো সংখ্যক বেকার যুবক যুবতী শিক্ষক হিসাবে নিযুক্তিপত্র এখনো পাননি। সংশ্লিষ্ট বিষয়ে ইতিপূর্বেও একাধিকবার চাকরি প্রত্যাশীদের তরফ থেকে আবেদন নিবেদন জানানো হয়েছে। অবশেষে আজ আরও একবার সংশ্লিষ্ট চাকরি প্রত্যাশীদের একাংশ টিআরবিটির চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করে অনতিবিলম্বে তাদের নিয়োগের ব্যাপারে উদ্যোগ গ্রহণ করতে অনুরোধ জানান। গোটা বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে চাকরি প্রত্যাশীদের বক্তব্য হচ্ছে, দীর্ঘ প্রায় 1 বছর ধরে তাদের নিয়োগের ব্যাপারে সরকার কোনো সিদ্ধান্ত গ্রহণ করছে না। এ ব্যাপারে তারা একাধিকবার রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথেও সাক্ষাৎ করতে গিয়েও বিভিন্ন কারণে ব্যর্থ হয়েছেন। এই সময়ের মধ্যে রাজ্যের বিভিন্ন বিদ্যালয়গুলোর শিক্ষক স্বল্পতা দূরীকরণের জন্য অবিলম্বে যাতে তাদের নিয়োগ করা হয় সে ব্যাপারে আবেদন চাকরি প্রত্যাশীদের। আমরা তো 2022 সালের আমরা ট্যাট ক্যান্ডিডেট। আজকে প্রায় 1 বছর হয়ে গেল। গত ডিসেম্বর 29 তারিখ 38 তারিখ ট্যাট 1 ও ট্যাট 2 পরীক্ষা হয়েছিল। তো আমাদের এখনো পর্যন্ত নিয়োগ সার্টিফিকেট দেওয়া হয়েছে, বাট নিয়োগের কোনো নোটিফিকেশান এখনো পর্যন্ত আসেনি। আমরা সিএম স্যারের সাথে দেখা করার জন্য অনেকবারই অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলাম, কিন্তু উনি আমাদের সাথে মানে সেইভাবে দেখা হয়নি ওনার সাথে। তো আজকে আমরা টিআরবিটি চেয়ারম্যান স্যারের সাথে দেখা করেছিলাম। তো স্যার বলেছিলেন যে মানে স্যারের হাতে তো কোনো কিছু নেই, স্যার যদি সিএম স্যার যদি বলে তাহলে স্যার মানে আজকে যদি ও অর্ডার দেয় আজকেই উনি নিয়োগ করে নিতে পারবেন, কিন্তু স্যারের নিজের হাতে তো কোনো কিছু নেই। তাই আমরা মানে আমি বিনম্রভাবে সিএম স্যারের উদ্দেশ্যে বলবো আমাদের যাতে অতি সত্বর নিয়োগ করা হয় রাজ্যের শিক্ষক স্বল্পতা দূরীকরণের জন্য। কারণ অধিকাংশ স্কুলেই শিক্ষক স্বল্পতা, তো যদি আমাদের নিয়োগ করা হয় তাহলে আমরা খুবই উপকৃত হব ওনার কাছে। কারণ এর আগেও আমরা অনেকবার এখানে সমবেত হয়েছি যে 2022 সালে যে ট্যাট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেখানে প্রায় 35,000 ক্যান্ডিডেট সেই পরীক্ষায় বসেছিল। তার মধ্য থেকে ট্যাট 1 এবং ট্যাট 2 মিলিয়ে আমরা 361 জন মাত্র পাস করেছি। আমরা দেখেছি যে এখনকার যে এডুকেশন ডাইরেক্টর ত্রিপুরা যে প্রত্যেকটা স্কুলে ভিজিট করছে এবং উনি বলেছেন যে ত্রিপুরার যে শিক্ষক স্বল্পতা রয়েছে এবং আমাদের যে মুখ্যমন্ত্রী উনিও বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে আমাদের ট্যাট 1-এ 1615টা সিট খালি আছে এবং ট্যাটে প্রায় 1643টা সিট খালি আছে। কিন্তু আমরা
এত কম সংখ্যক পাস করা সত্ত্বেও উনি আমাদের নিয়োগের ব্যাপারে কোনো কিছু ভাবছেন না, এবং তাই আমরা আজকে ডাইরেক্টরের সঙ্গে কথা বলেছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য বৃদ্ধিতে দিশেহারা সাধারণ জনগণ। ময়দানে প্রশাসন, মহারাজগঞ্জে বাজারে প্রশাসনিক হানাদারি। রাজধানী শহর সহ গোটা রাজ্য জুড়ে হঠাৎ করে পেঁয়াজ সহ বিভিন্ন প্রকারের নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধিতে রীতিমতো হাহাকার অবস্থা। ইতিমধ্যে বেশ কিছু বাজারে পেঁয়াজের দাম প্রায় 70 অতিক্রম করে নিয়েছে। বিগত এক সপ্তাহের মধ্যে প্রতি কেজি পেঁয়াজের মূল্য প্রায় 20 টাকা বৃদ্ধির ফলে সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এই অবস্থায় আজ খানিকটা বাধ্য হয়েই সদর মহকুমা প্রশাসন এবং খাদ্য দপ্তরের প্রতিনিধি দল রাজধানীর মহারাজগঞ্জ বাজারে অভিযান সংগঠিত করে। এই অভিযানকালে সংশ্লিষ্ট প্রতিনিধি দলের তরফ থেকে 3টি রিকশা বোঝায় পেঁয়াজ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারার জন্য বাজেয়াপ্ত করা হয় বলে জানা গেছে। এদিকে গোটা বিষয় নিয়ে প্রশ্ন তৈরি হয়, যখনই প্রশাসনিক অভিযান চলে বা হানাদারি সংগঠিত হয় তখন মোটামুটি জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণের মধ্যে থাকলেও পরবর্তী সময়ে আবার বাজার স্বমহিমায় প্রত্যাবর্তন করে। গোটা বিষয় নিয়ে প্রশাসনের বক্তব্য জানতে চাওয়া হলে আজকের অভিযানে অংশগ্রহণকারী আধিকারিকদের বক্তব্য হচ্ছে এই বিষয়টা তাদের অজানা, তবে তাদের উপর যখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ আসে তখনই তারা বাজারে অভিযান সংগঠিত করে বলে পরিষ্কারভাবে আজকের অভিযানে অংশগ্রহণকারীদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে প্রশাসনের তরফ থেকে নজরদারি অব্যাহত থাকবে বলেই প্রশাসনের তরফ থেকে আজ আরও একবার জানিয়ে দেওয়া হয়েছে। আমরা সদর মহকুমা প্রশাসনের তরফ থেকে আমাদের খাদ্য অধিকর্তা নির্মল অধিকারী স্যার, আমাদের মহকুমা শাসক শ্রদ্ধেয় অরূপ দেব স্যারের পরামর্শক্রমে, আদেশক্রমে আমি আর আমার সাথে ডিসিএম স্যার আছেন, আমরা সদর এনফোর্সমেন্ট টিম আজকে মহারাজগঞ্জ বাজার আমরা পরিদর্শন করছি, মূল্য যাচাই করছি। অভিযানকালে অনেকগুলি আমরা পেঁয়াজের ঠেলা আমরা সিজ করেছি। তো আমরা আসলে মাল সিজ করার ক্ষমতা, এটা রিলিজ করার ক্ষমতা হয়েছে মহকুমা শাসক। এগুলি আমরা এসডিএম অফিসে নিয়ে যাব। এসডিএম অফিস তাদেরকে হিয়ারিং করে যা করার তারা করবে। অভিযানকালে তাদের কাছে আমরা মেমো আমরা চেয়েছিলাম, আমরা তাদের কাছে কোনো পার্সিস মেমো পাইনি, এর জন্য আমরা এইগুলি আটক করছি। আজকে আমরা বিভিন্ন দোকান আমরা অভিযান করব, হোলসেলও দেখব, হোলসেল এবং রিটেল, এই ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি এই যে একটা খেলা, সেই ব্যাপারটাও আমরা তর্জমা করব, রেটটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটা দেখব, তারপরে প্রশাসনের মতন ব্যবস্থা নেবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ফের শুরু হয়েছে নিশি কুটুম্বদের তাণ্ডব। উৎসব আর পুজোর দিনগুলিতে চুরির ঘটনা সামান্য নিয়ন্ত্রণে থাকলেও আবারও সক্রিয় হয়ে উঠেছে চোরেদের দল। শহরের প্রাণকেন্দ্রে ফের শুরু হয়েছে নিশি কুটুম্বদের তাণ্ডব। উৎসব আর পুজোর দিনগুলিতে চুরির ঘটনা সামান্য নিয়ন্ত্রণে থাকলেও আবার সক্রিয় হয়ে উঠেছে চোরেদের দল। মঙ্গলবার গভীর রাতে নেতাজি চৌমুহনী দেবাশিস দত্তের বাড়িতে ঢুকে স্বর্ণালঙ্কার, টিভি, টাকা পয়সা সহ বিভিন্ন মূল্যবান জিনিস নিয়ে উধাও হয়ে যায় চোরের দল। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। আমি সকালবেলায় ফুল টুল নিয়ে গেছি, এখানে সবকিছু তালা তালা আসলো সামনে দিয়া, আর এমন 2-3 দিন ভিতরে গেছি। আজকে ও কাজের লোক আইসে আমার নিয়ে, ওরা আইব 3 তারিখ, এর জন্য পরিষ্কার করার লেগা, ঘর পরিষ্কার করার লেগে আইসে। সব তালা খুললে আমি ঘরে ঢুকতেই লকার টোকার খোলা, কাপড় টাপড় পরা, আর ঢুকতে পারতাছি না ঘরে। কি ব্যাপার, সব খোলা, তারপর অন্য পাশাপাশি মানুষ কান্না কচুরি হয়েছে। এরপরে অনেক কষ্ট করে কাপড়টি সরাইয়া ঘরে ঢুকছি, ঢুকা তারপর দিয়ে সব রেক টেক সব কিছু খোলা, সব নিয়ে গেছে গিয়া। টিভিও নাই, কিছু নাই। আর কি কি জিনিস আসলো তো আমি তো জানি না, লকার টকারের মধ্যে বা টাকা পয়সা কি আসলো, গয়নাগাটি সব নিয়ে গেছে। রান্নাঘরের দরজা খোলা, রান্নাঘরের দরজা খোলা, আর ভেন্টিলেটারের জায়গাটা ভাঙ্গা, এইগুলি দেখছি আমি। মন তো কাঁদতেছে, মন তো কইছে সোনার গয়না টয়না আসলো। আমি তো জানি পূজার সময় তো গয়না পড়ছে, তো নবমী দিন গেল না,
নবমী দিন গেছে, পূজার সময় তো গয়না পড়ছে, হিসাবেই তো থাকে, আমার কাছেও দিল না। তাই নেতাজি চৌমুহনীর মতো ঘনবসতিপূর্ণ এলাকার ঢিলছোড়া দূরত্বে রয়েছে রাজধানীর পশ্চিম থানা এবং মহিলা থানা। তবে রাতে নিয়ম মাফিক সংশ্লিষ্ট এলাকাগুলিতে কিরকম টহলদারি হচ্ছে তার কিন্তু কোনো খবর নেই। উৎসবের দিনগুলোতে মানুষের আর্থিক অবস্থার বেহাল দশার কারণে আরও বেশি সক্রিয় হয়ে উঠেছে চোরের দল। তার উপর রয়েছে নেশার শিকার কম বয়সী ছেলেদের নেশা সামগ্রী কেনার মারাত্মক হুজুগ। ফলে চুরি কাণ্ড যে বাড়বে তার আর বলার অপেক্ষা রাখে না। এ প্রসঙ্গে পুলিশ প্রশাসনকে আরো গুরুত্ব নিয়ে দেখার জন্য পরামর্শ দিচ্ছেন শহরের সংশ্লিষ্ট মহল। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। উদয়পুরের মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে দেওয়ালির মেলা উপলক্ষে কাজ করতে গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হলো এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম শ্যামল ভৌমিক। ঘটনার বিবরণে জানা যায়, অন্যান্য দিনের মতো আজও আরও বেশ কয়েকজন শ্রমিকের সাথে দেওয়ালি মেলার ভিআইপি গেট সন্নিহিত জায়গায় কাজ করছিলেন শ্যামল বাবু সহ অনেকেই। তবে প্রচন্ড রোদের মধ্যে হয়তোবা মাথা ঘুরে পড়ে গিয়ে আঘাত পেয়ে থাকতে পারেন বলে সহকারী শ্রমিকদের অভিমত। পরবর্তী সময়ে তড়িঘড়ি অন্যান্য শ্রমিকরা তাকে উদয়পুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। হয়েছিল কি, একজন শ্যামল ভৌমিক করে সে একজন পেশেন্টকে আনা হয়েছে উদয়পুর মাতাবাড়ির থেকে নাকি ওনাকে রিসিভ করা হয়েছে। উনি উপর থেকে পড়ে গেছেন, কিন্তু এখানে আসার পরে ওনার মুখ দিয়ে নাক দিয়ে সব দিকে অ্যাক্টিভ ব্লিডিং দেখা গেছে। তো এখন ট্রিটমেন্ট চলাকালীন সময় উনি ডিটোরিয়েট করেছে এবং মারা গেছেন। এখন আমরা পুলিশকে ইনফরমেশন পাঠাবো এবং ওনার কজ অফ ডেথ জানার চেষ্টা করবো পিএম এর মাধ্যমে আর কি। সংশ্লিষ্ট মৃত্যুর ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। পাশাপাশি দাবি করছে সংশ্লিষ্ট কাজগুলোর ক্ষেত্রে যেহেতু ঠিকাদারদের মাধ্যমে কাজগুলো সম্পন্ন হয়, তাই শ্রমিকদের নিরাপত্তার ব্যাপারে ঠিকাদাররা উপযুক্ত ভাবনা চিন্তা করুক। দেওয়ালি মেলা উপলক্ষে কাজ চলতেছে। কেমনে পড়ছে? হয়তো মাথা ঘোরা দিচ্ছে, রোদ্র বেশি তো মাথা ঘুরে হয়তো পড়ে গেছে। তাই নাকি সিঁড়ি, ইলেকট্রিক কুটির সিঁড়ি আসলো নাকি? হ্যাঁ, ইলেকট্রিক সিঁড়ির মধ্যে আছে। কারেন্টটা তার বন্ধ? না, কারেন্ট নাই, নতুন করে কাজ করতেছে, কোনো কারেন্ট নাই। তার নাম? তার নাম শ্যামল ভৌমিক। বাড়ি কোথায়? বাড়ি দুঃখশূন্য। এমনি নির্মাণ শ্রমিক ছিল নাকি? বয়স কত আনুমানিক? 45। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। পেঁয়াজের মূল্য বৃদ্ধির নিরিখে গোটা রাজ্য জুড়ে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। ময়দানে প্রশাসন, বিলোনিয়ার 1 নম্বর টিলাতে সাঁড়াশি অভিযান মহকুমা খাদ্য দপ্তরের। জনগণের ঠিক তখনই যাতে কোনোভাবে কালোবাজারি না হয় বা কৃত্রিমভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি না ঘটে সে বিষয়গুলো দেখার জন্য ময়দান কাঁপিয়ে বেড়াচ্ছে খাদ্য দপ্তর। আজ দিনভর গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তের খাদ্য দপ্তরের সাঁড়াশি অভিযান পরিলক্ষিত হয়। একই রকম ছবি পরিলক্ষিত হলো বিলোনিয়াতে, যেখানে খাদ্য দপ্তরের তরফ থেকে পেঁয়াজ সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী মূল্য বৃদ্ধি খতিয়ে দেখতে বিভিন্ন প্রকারের সদর্থক অভিযান সংঘটিত করা হয়। বিলোনিয়ার 1 নম্বর টিলার সবজি আড়তের আজকের এই অভিযানে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। প্রশাসনের তরফ থেকে দাবি করা হয়েছে সাধারণ মানুষের স্বার্থে আগামী দিনও ওই রকমের অভিযান জারি থাকবে। রেজিস্টার কোথায়, মেমো কোথায়? অথচ পেঁয়াজের দাম বেশি বিক্রি করতেছেন। আজকে কত কেজি পেয়েছেন? না ধরুন না বলে দিল, এটা তো তোমার আমরা এটা তো ওখানে করতলে এত দাম রাখতেছে। আমরা এমন ভাবে কইতেছ, আমরা এমন টাকা টেকছ না, তো 1 টাকা কেমনে বুঝতাম? 54 টাকা কিনে হলে 1 টাকা করে যাচ্ছে। কেমনে বুঝতাম যে আপনার তোমার বিক্রি করতে হবে? দাদা, আপনি ডাকাতির কথা কইছেন, রেটে আনতেছেন বাট মেমো নাই, নাই স্টক রেজিস্টার। কালকের মেমো আছে, কালকে যেটা আমরা কিছুই তো দেখা যাবে না, কাঁচা মেমো না পাক্কা মেমো? কি মেমো দেখাচ্ছেন আপনি? ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বুধবার ধর্মনগর থেকে শিলচরগামী ট্রেনে অভিযান চালিয়ে ধর্মনগর দপ্তরের কর্মীরা উদ্ধার করল 25 ফুট সেগুন কাঠ। বুধবার ধর্মনগর থেকে শিলচরগামী 5টা 20 মিনিটের ট্রেনে অভিযান চালিয়ে ধর্মনগর দপ্তরের কর্মীরা উদ্ধার করল 25 ফুট সেগুন গাছ। এবং দেখা যায় যে ঘটনার বিবরণে জানা যায় আরপিএফ এবং জিআরপিএফ এর
চোখে ধুলো দিয়ে রাজ্য থেকে বহু সেগুন কাঠ রেলে করে পাচার করা হচ্ছিল বিগত প্রায় বেশ কয়েকদিন ধরেই। অবশেষে বুধবার গোপন খবরের ভিত্তিতে ধর্মনগর বন দপ্তরের সাব ডিভিশনাল ফরেস্ট অফিসার সুব্রত সেন এবং রেঞ্জার হেমন্ত দেবনাথের নেতৃত্বে বন দপ্তরের কর্মীরা ধর্মনগর শিলচরগামী ট্রেনটিতে ভোর 3:30-4 থেকে তল্লাশি শুরু করে। তল্লাশিতে ট্রেনটির একেবারে শেষ কম্পার্টমেন্টে 25 ফুট লম্বা সেগুন কাঠ উদ্ধার করে, যার বাজারজাত মূল্য প্রায় 35,000 টাকা। একটা ইনফরমেশন আসে আমাদের রেঞ্জ অফিসারের কাছে, কিছু অবৈধভাবে কিছু কাঠ বোঝাই করা আছে রেল স্টেশনে, রেলের কামরাতে। সেই মোতাবেক আমরা এখানে আসি। সে রেল দপ্তরের যারা আছেন এখানে, যারা জিআরপিএফ এবং পিএসএফ যারা আছে, তাদেরকে নিয়ে আমরা দ্রুতভাবে অভিযান করি। তো অভিযানের মাধ্যমে দেখে এটা কামরাতে এইভাবে সেগুন কাঠ লোডিং অবস্থায় ছিল। অ্যাজ পার প্রসিডিং আমরা এবার তাদের মাধ্যমে এটা সিজ করি। যেটা সোর্স, এটা যেহেতু একদম এটা লোকালিটি এরিয়ার মধ্যে এবং যেখানে রাখা ট্রেনটা ঠিক মিডল স্টেশন লাইনে আছে, তো সেক্ষেত্রে সোর্স এবং ইনফরমার বা এটা কি ওনার্স, এটা ডিটেলসলি আমরা ওদের কাছে ন্যস্ত করেছি। যারা রেল পুলিশের দপ্তরে আছেন তারা ইনফর্ম করবেন, বা আমাদের আশাবাদী যে ওনারা এটা বের করতে পারবেন যে কীভাবে এটা আসছে বা কীভাবে। এদিকে কাঠ পাচার কাণ্ডের সঙ্গে কে বা কারা ছিল তা নিয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি। অন্যদিকে আরপিএফ এবং জিআরপিএফ এর বিরুদ্ধে কর্তব্যে অবহেলার অভিযোগ উঠে এসেছে, কারণ দীর্ঘদিন ধরে ট্রেন মারফত মূল্যবান কাঠ পাচারের অভিযোগ উঠে এলেও নিষ্ক্রিয় ছিল আরপিএফ এবং জিআরপিএফ। এতে ইতিমধ্যেই রাজ্য সরকারের লক্ষ লক্ষ টাকার রাজস্ব মার খাচ্ছে বলে অভিযোগ রয়েছে। উল্লেখ্য, কাঠ পাচারকারীদের দৌরাত্ম্য উত্তর জেলার বিস্তীর্ণ বনভূমি ন্যাড়া হয়ে শুধুমাত্র মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে। তাদের সঙ্গে আমি জিজ্ঞাসাবাদ করি, কিন্তু তারা প্রাথমিক অবস্থায় বলতে পারছে যে এটা তাদের অবগতর মধ্যে নেই। কিন্তু এক্ষেত্রে একটা সন্দেহাতীত থাকে, কারণ যেখানে আমরা দেখছি যেখানে ট্রেন দাঁড়ানোর অবস্থা বা যেখানে যেভাবে উঠানো হয়েছে, এটা এতটা সিকিউর পজিশনে হওয়ার কথা না। তো আমি আশাবাদী যে রেল দপ্তর যারা আছেন, আধিকারিকরা আছেন, তারা এটা নিয়ে ইনভেস্টিগেশন করবেন এবং সঠিক পদক্ষেপ তারা নেবে। আমি স্টেশন ব্যাপার বা ট্রেনের যে সিস্টেমেটিক ব্যাপার সেটা আমার অবগত না। তো এটা নিয়ে স্টেশনের যারা দায়িত্বে থাকেন বা আরপিএফে যারা থাকেন তারাই সবচেয়ে ভালো বলতে পারবেন। কতটুকু কাঠ পাওয়া গেছে? 25 to 30 সিট ধর্মনগর টু শিলচর ট্রেনটা। এটা ট্রেন নাম্বার 05678। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। ইসরায়েলের বিরুদ্ধে সোর চড়িয়ে এবারে আগরতলার ময়দানে এসইউসিআই। ইসরায়েলের বর্বর হামলা, হাসপাতালও রেহাই পায়নি, শরণার্থী শিবির পর্যন্ত রেহাই পায়নি। তাদের জল, খাদ্য সরবরাহ, জ্বালানি থেকে শুরু করে ইলেকট্রিসিটি সব বন্ধ করে দিয়েছে। এই যে বর্বর আক্রমণ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্যাসিস্ট হিটলারের আক্রমণকেও, বর্বরতাকেও হার মানায়। তারপরে এত বড় বর্বর আক্রমণ সারা পৃথিবী প্রত্যক্ষ করেনি। এই ইসরায়েল আমেরিকান সাম্রাজ্যবাদের প্রত্যক্ষ মদতে এই হামলা চালিয়েছে। এমনকি সেখানে আমেরিকা নৌবহর পাঠিয়ে আশেপাশের আরব কান্ট্রিগুলিকে ভয় দেখাচ্ছে। তারাও সাহস পাচ্ছে না এই গাজা ভূখণ্ডের যে আক্রান্ত যে জনগণ সেখানে আশ্রয় দেবে সেই। খোয়াইয়ে এবার সমবায় সমিতির কার্যালয় থেকে চুরি জলের পাম্প। এই হস্ততাঁত কারুশিল্পের এই পাটটা তো প্রেসিডেন্ট বিজয় দেবনাথ, উনার ফোন হয়ে আমি ঘটনাস্থলে আসি। তারপর এসে দেখি যে মোটরটা জায়গাতে নাই, 10 জায়গাতে মোটরটা চুরি গেছে। এর আগেও একবার আমার বাইরে একটা টিউবওয়েল আছে, এটাতে পাম্পটা সেট হয়ে নিলে উপরের পাটটা চুরে নিয়ে গেছে। আর এই জায়গাটা তো জনাকীর্ণ থাকে সন্ধ্যার থেকে, সেফ না। এখানে যদি দিনের বেলাও অফিস বদ্ধ থাকে, কিছু করে মানুষ টের পাওয়ার মতো জায়গা না ব্যাক সাইডে। ওই জন্য ওদের ডাকে আমি আসছি। তো ওদের বললাম যে পুলিশে তো ইনফর্ম করা দরকার। তা আমি শুনছি
আমি আসার পূর্বেই ওনারা পুলিশের কাছে ইনফর্ম করেছে। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট ধনতেরাস স্বর্ণমেলা 2023 ঐশ্বর্যের দেবীকে আহ্বান জানান গৃহে। 12ই নভেম্বর রবিবার পর্যন্ত সবার সাদর আমন্ত্রণ অ্যাস্ট্রায় বর্মন জুয়েলার্সে। সৌন্দর্যের প্রতীক, শুদ্ধতার বিশ্বাস। থাকছে প্রত্যেক কেনাকাটায় নিশ্চিত উপহার। সোনার গহনার মজুরিতে 25% ছাড়, আসল গ্রহরত্নের উপর ছাড় 15%, হীরের গহনার মজুরিতে 50% ছাড়। আর মেগা লাকি ড্রতে থাকছে প্রথম পুরস্কার ওয়াশিং মেশিন, দ্বিতীয় পুরস্কার ফ্রিজ, তৃতীয় পুরস্কার এলইডি টিভি, চতুর্থ পুরস্কার ইন্ডাকশন, পঞ্চম পুরস্কার মিক্সার গ্রাইন্ডার। এছাড়াও পুরানো গহনার বদলে পাবেন নতুন হলমার্কযুক্ত গহনা। কংগ্রেস আমাদের রক্তদান শিবিরের আগে যে আলোচনা করব সেটা এখানে সম্পাদক সদরের বলছিলেন সাম্রাজ্যবাদ প্রধান সমস্যা। হ্যাঁ, আক্ষরিক অর্থে এটা ঠিক। এখন আমাদের সামনে, দেশের সামনে সবচেয়ে বড় সমস্যা বেকারি। প্রধানমন্ত্রী তো যাত্রার দলের নাটকের থেকেও বড় নাটক তিনি করেন। হ্যাঁ, 60% যুব, পৃথিবীর যুবরা এখন ভারতবর্ষের মধ্যে আছে। বিরাট একটা পপুলেশন। আর বেকারির তালিকায়, কাজ কর্মহীনের তালিকায় ভারতবর্ষ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ স্থান দখল করে আছে। কাজ নাই লোকের সংখ্যা, কাজ পায় না বলে এখন এই শ্রমিকদের নাম হয়েছে কি পরিযায়ী শ্রমিক। ত্রিপুরার ছেলে কেরালাতে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যান। এটা সবচেয়ে এসেছে আমাদের করোনা পিরিয়ডে। লক্ষ লক্ষ শ্রমিক এরকম তারা বাড়ি আসার জন্য রাস্তায় পড়েছে। এই শব্দটা তখনই ভারতবর্ষের মানুষ আমরা সবাই পরিচিত হয়েছে পরিযায়ী। এখন এটাই শুধু দেশ না, এই ত্রিপুরার ছেলেরা মেয়েরা কাজের সন্ধানে পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে কাজ করতে হচ্ছে, শ্রমিকের কাজ। তাই এই জায়গায় দাঁড়িয়ে ডিওএফআই তার প্রধান লড়াই সেটা হল যুবকদের কাজের জন্য। আমরাই প্রথম স্লোগানটি তুলেছিলাম ছাত্র আন্দোলন, যুব আন্দোলনের পক্ষ থেকে। এসএফআই, ডিওএফআই সকলের জন্য কাজ চাই, সকলের জন্য শিক্ষা চাই, সকলকে নিয়ে আমরা চলতে চাই। আর এখন কি সবকা সাথ সবকা বিকাশ। আমরা বলবো ভারতবর্ষে আজকে সবকা সাথ সবকা বিনাশ। ওই জায়গায় নিয়ে গেছে দেশটাকে এই মোদীর সরকার এই 9 বছরে। তার বিরুদ্ধে শক্তিশালী ভাবে কে কথা বলবে? ডিওএফআই কথা বলবে, ছাত্ররা কথা বলবে, ছাত্র ফেডারেশন। এটা আমাদের দায়িত্ব। আক্রান্ত সব জায়গাতে, কিন্তু মাথা আমরা নত করি। এরপরের কাজ সামাজিক দায়িত্ব। কোথায় মুখ্যমন্ত্রী আহ্বান জানালো রক্তের যাতে অভাব না হয়। এক মন্ত্রী তো বললেন আমি সপ্তাহে সপ্তাহে করব। আর গত 3 দিন আগে দেখলাম খবরের কাগজে ব্লাড ব্যাংক থেকে খবর নিয়ে সাংবাদিক বন্ধুরা খবর দিচ্ছেন রক্তের অভাবে রোগী মারা যাচ্ছে, কিন্তু দপ্তরের কোনো দায়িত্ব। এখনো যেহেতু পরিচিতি আছে, ব্লাড ব্যাংক থেকে আমাদের কাছে পাঠিয়ে দেয় ব্যক্তিগতভাবে। বেশি অসুবিধা হয়েছে আপনি জান এটা জোগাড় করা যাবে কিনা। আমরা যাদের রক্তদাতা তারা আসে বলে রক্ত তো দেব, কিন্তু আমার আত্মীয় যখন প্রয়োজন হবে সেই রক্ত তো পাই না। এই কথাটা সবাই বলে। এই রক্তটাও আবার ডিওএফআই কে, এসএফআই কে জোগাড় করে দিতে।
ষষ্ঠী পূজার দিন ছাত্র ফেডারেশন রক্তদান করেছে। ডিওএফআই তার জন্মলগ্নে জন্মদিন পালন করার জন্য রক্তদান করছে, বড় বক্তৃতার জন্য। তাই আমরা বলবো এই কাজটি আমাদের করে যেতে হবে, এগুলো সবচেয়ে বড় সামাজিক দায়িত্ব। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো আজকের অনুষ্ঠান বিষয় একটি আনুষ্ঠানিকতা না, এই কাজ সবসময় ডিওএফআই করবে, এটি আমাদের প্রত্যাশা। আমরা যারা এই যে আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম, তাই এই আন্দোলনের যখন এই ধরনের অনুষ্ঠানে ডাক পায় তখন যে কোনো কাজে থাকুক না কেন সময় দেওয়ার চেষ্টা করি, আসি সবার সঙ্গে মিলিত হওয়ার জন্য, আলোচনা বক্তৃতা করার জন্য। তাই আমি বলবো যে আজকের এই অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে আমাদের যুগায়ফাই আজকে দায়িত্ব নিয়ে মানুষ মুমূর্ষু রোগীটাকে বাঁচাবার জন্য দায়িত্ব নিয়ে কাজ করবেন, এই প্রত্যাশা রেখে আবারও সবাই। কংগ্রেস আমাদের রক্তদান শিবিরের আগে যে আলোচনা করব সেটা এখানেই সমাপ্তি ঘোষণা। ধনতেরাস স্বর্ণমেলা 2023 ঐশ্বর্যের দেবীকে আহ্বান জানান গৃহে। 12ই নভেম্বর রবিবার পর্যন্ত সবার সাদর আমন্ত্রণ অ্যাস্ট্রায় বর্মন জুয়েলার্সে। সৌন্দর্যের প্রতীক, শুদ্ধতার বিশ্বাস। থাকছে প্রত্যেক কেনাকাটায় নিশ্চিত উপহার। সোনার গহনার মজুরিতে 25% ছাড়, আসল গ্রহরত্নের উপর ছাড় 15%, হীরের গহনার মজুরিতে 50% ছাড়। আর মেগা লাকি ড্রতে থাকছে প্রথম পুরস্কার ওয়াশিং মেশিন, দ্বিতীয় পুরস্কার ফ্রিজ, তৃতীয় পুরস্কার এলইডি টিভি, চতুর্থ পুরস্কার ইন্ডাকশন, পঞ্চম পুরস্কার মিক্সার গ্রাইন্ডার। এছাড়াও পুরানো গহনার বদলে পাবেন নতুন হলমার্কযুক্ত গহনা। অ্যাস্ট্রায় বর্মন জুয়েলার্স, সৌন্দর্যের প্রতীক, শুদ্ধতার বিশ্বাস। পুরাতন মিউনিসিপ্যালিটি রোড, তুলসীবতী বালিকা বিদ্যালয়ের দক্ষিণে, আগরতলা। সম্পাদক সদরের বলছিলেন সাম্রাজ্যবাদ প্রধান সমস্যা। হ্যাঁ, আক্ষরিক অর্থে এটা ঠিক। এখন আমাদের সামনে, দেশের সামনে সবচেয়ে বড় সমস্যা বেকারি। প্রধানমন্ত্রী তো যাত্রার দলের নাটকের থেকেও বড় নাটক তিনি করেন। হ্যাঁ, 60% যুব, পৃথিবীর যুবরা এখন ভারতবর্ষের মধ্যে আছে, বিরাট একটা পপুলেশন। আর বেকারির তালিকায়, কাজ কর্মহীনের তালিকায় ভারতবর্ষ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ স্থান দখল করে আছে। কাজ নাই লোকের সংখ্যা, কাজ পায় না বলে এখন এই শ্রমিকদের নাম হয়েছে কি পরিযায়ী শ্রমিক। ত্রিপুরার ছেলে কেরালাতে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যান। এটা সবচেয়ে এসেছে আমাদের করোনা পিরিয়ডে। লক্ষ লক্ষ শ্রমিক এরকম তারা বাড়ি আসার জন্য রাস্তায় পড়েছে। এই শব্দটা তখনই ভারতবর্ষের মানুষ আমরা সবাই পরিচিত হয়েছে পরিযায়ী। এখন এটাই শুধু দেশ না, এই ত্রিপুরার ছেলেরা মেয়েরা কাজের সন্ধানে পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে কাজ করতে হচ্ছে, শ্রমিকের কাজ। তাই এই জায়গায় দাঁড়িয়ে ডিওএফআই তার প্রধান লড়াই সেটা হলো যুবকদের কাজের জন্য। আমরাই প্রথম স্লোগানটি তুলেছিলাম ছাত্র আন্দোলন, যুব আন্দোলনের পক্ষ থেকে এসএফআই ডিওএফআই, সকলের জন্য কাজ চাই, সকলের জন্য শিক্ষা চাই, সকলকে নিয়ে আমরা চলতে চাই। আর এখন কি সবকা সাথ সবকা বিকাশ। আমরা বলবো ভারতবর্ষে আজকে সবকা সাথ সবকা বিনাশ। ওই জায়গায় নিয়ে গেছে দেশটাকে এই মোদীর সরকার এই 9 বছর। তার বিরুদ্ধে শক্তিশালী ভাবে কে কথা বলবে? ডিওএফআই কথা বলবে, ছাত্ররা কথা বলবে, ছাত্র ফেডারেশন। এটা আমাদের দায়িত্ব। আক্রান্ত সব জায়গাতে, কিন্তু মাথা আমরা নত করি। এরপরের কাজ সামাজিক দায়িত্ব। ধনতেরাস স্বর্ণমেলা 2023 ঐশ্বর্যের দেবীকে আহ্বান জানান গৃহে।
12ই নভেম্বর রবিবার পর্যন্ত সবার সাদর আমন্ত্রণ অ্যাস্ট্রায় বর্মন জুয়েলার্সে। সৌন্দর্যের প্রতীক, শুদ্ধতার বিশ্বাস। থাকছে প্রত্যেক কেনাকাটায় নিশ্চিত উপহার। সোনার গহনার মজুরিতে 25% ছাড়, আসল গ্রহরত্নের উপর ছাড় 15%, হীরের গহনার মজুরিতে 50% ছাড়। আর মেগা লাকি ড্রতে থাকছে প্রথম পুরস্কার ওয়াশিং মেশিন, দ্বিতীয় পুরস্কার ফ্রিজ, তৃতীয় পুরস্কার এলইডি টিভি, চতুর্থ পুরস্কার ইন্ডাকশন, পঞ্চম পুরস্কার মিক্সার গ্রাইন্ডার। এছাড়াও পুরানো গহনার বদলে পাবেন নতুন হলমার্কযুক্ত গহনা। অ্যাস্ট্রায় বর্মন জুয়েলার্স, সৌন্দর্যের প্রতীক, শুদ্ধতার বিশ্বাস। পুরাতন মিউনিসিপ্যালিটি রোড, তুলসীবতী বালিকা বিদ্যালয়ের দক্ষিণে, আগরতলা। নমস্কার, আমার নাম সৃজিতা ভট্টাচার্য। আমি ত্রিপুরারই মেয়ে। আমার মায়ের নাম সোমাদেবী ভট্টাচার্য এবং আমার বাবার নাম জয়ন্ত ভট্টাচার্য। আমি একজন এয়ার হোস্টেস। আমি মুম্বাইতে জব করি। তো আজকে আমরা নমস্কার, আমার নাম সৃজিতা ভট্টাচার্য। আমি ত্রিপুরারই মেয়ে। আমার মায়ের নাম সোমাদেবী ভট্টাচার্য এবং আমার বাবার নাম জয়ন্ত ভট্টাচার্য। আমি একজন এয়ার হোস্টেস। আমি মুম্বাইতে জব করি। তো আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমি কি করে বলতে পারেন আপনারা বলিউডে চান্স পেয়েছি। এখনো যদিও শুট স্টার্ট হয়নি, তবুও আজকে আমি আপনাদের সাথে আমার জার্নিটা এবং আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। কিভাবে আপনি প্রথম আপনার ইচ্ছা হলো মানে বলিউডে যাওয়ার, বা কিভাবে আপনি পেলেন সুযোগ? ওকে, তো ফার্স্ট অফ অল আমি বলতে চাইবো আমার কোনোদিনও ইচ্ছে ছিল না অ্যাক্ট্রেস হওয়ার স্টার্টিংয়ে। কেননা স্টার্টিংয়ে আমরা সবাই কেউ না কেউ ডক্টর হতে চাই বা ইঞ্জিনিয়ার হতে চাই, টিচার হতে চাই। আমিও ভেবেছিলাম। তো যখন আমি বড় হই, দেন আই রিয়ালাইজ যে আমি ইন্ডাস্ট্রিটাতে ইচ্ছুক আছি। তো তারপর আমি আমার বাবা মায়ের সাথে কথা বললাম, কিন্তু ইভেনচুয়ালি দে ওয়ার নট কনভিন্সড। তো তখন আমার এয়ার হোস্টেসের জবও ভীষণ ভালো লাগতো। তো আমি সেই জবটা জয়েন করি। তো জব করতে থাকলাম। তো সেই দৌরান এয়ারপোর্টে আমার মিস্টার আলোক শ্রীবাস্তবার সাথে দেখা হয়। তারপর ওনার সাথে অনেক কথাবার্তা হয়। তো উনিও কাস্টিং করছিলেন ওনার একটা মুভি যেটার নাম হচ্ছে মানালি ক্রিম। তো সেটার ব্যাপারে আমরা অনেক কথা বললাম। উই হ্যাড এ লট অফ চ্যাট। তো ফাইনালি উনি আমাকে একদিন বললেন যে তুমি আমার অফিসে এসো। তো আমি গেলাম, ওনার টিমের সাথে দেখা করলাম। তারপর ওরা বলল যে অডিশন দিতে হবে। তো প্রচুর অডিশনস দিলাম। তো সেইভাবে মানে এখন মানে কোন জায়গায় রয়েছে আপনার এই অভিনয়টা? এখন বর্তমানে আমার শুট স্টার্ট হবে জানুয়ারি থেকে। এখনো স্টার্ট হয়নি। এখন প্রিপারেশন চলছে, প্রচুর অডিশনস নেওয়া হয়েছে, লুক টেস্ট হয়েছে, মিটিংস হচ্ছে। ফাইনালি জানুয়ারিতে গিয়ে শুট হবে। তো হ্যাঁ, দ্যাটস অল অ্যাজ অফ নাও। আপনার কি মানে ওদের সাথে কথাবার্তা হয়েছে, মানে মোশাক বা যে ডিমান্ডগুলি সেগুলো কি হয়েছে? প্রথম কথা আমি বলতে চাইবো আমি একজন ফ্রেশার। তো আমি সেরকম কোনো ডিমান্ড রাখিনি। ওরা আমাকে যাই রেমুনারেশন দেবে অ্যাজ অ্যান আর্টিস্ট, আমি সেটাকেই আই উইল অ্যাকসেপ্ট দ্যাট। মানে এই ধরনের অ্যাক্টিং বা এটা কি মানে ছোটবেলার থেকে ইচ্ছে ছিল, না হঠাৎ করে বড় হয়ে? তো আমি প্রথমেই বললাম অ্যাক্টিংয়ে আমার ছোটবেলা থেকে কোনো ইন্টারেস্ট ছিল না। যখন ছোটবেলা বলতে কি 8th স্ট্যান্ডার্ড যখন আমি আসি, তখন আমার একটু একটু ফিল হলো যে না, মানে ট্রাই করা যেতে পারে। আর আমি সবসময় কিছু এক্সট্রা অর্ডিনারি করতে চেয়েছি। এখন কিরকম লাগছে? খুবই ভালো লাগছে। আশা করছি জানুয়ারি থেকে শুট স্টার্ট হবে। যদি সকলের আশীর্বাদে যদি শুটটা হোপফুলি স্টার্ট হয়ে থাকে তাহলে তো খুবই ভালো ব্যাপার। উইশ মি লাক। কি অভিনয়ে দেখতে পাবো আমরা আপনাকে? আই থিঙ্ক ইট ইজ টু আর্লি টু রিভিল, বাট আমি বলবো যে ভালোই একটা রোল থাকবে। অ্যান্ড যদি সব কিছু ঠিক থাকে দেন আই উইল বি সিন অ্যাজ এ প্যারালাল লিড উইথ ওয়ান অফ দ্য টপ অ্যাক্ট্রেসেস অফ বলিউড। এই যে মুভিটা হচ্ছে কবে নাগাদ মুক্তি পেতে পারে এবং কবে নাগাদ সম্পূর্ণ ফিল্মটা আমরা দেখতে পারবো? সম্পূর্ণ ফিল্মটা দেখতে পারবেন প্রথম তো শুট স্টার্ট হবে জানুয়ারিতে, তারপর টাইম তো লাগবে। আশা করছি 2024 এন্ডে পুরোটা মুভি রিলিজ হবে হোপফুলি।
ত্রিপুরা থেকে আপনি মানে ত্রিপুরার নাম আবারও মানে উজ্জ্বলের পথে, মানে আপনি একজন বলিউডে চান্স পেয়েছেন, বিভিন্ন অ্যাক্টরদের সাথে আপনি কাজ করবেন, মানে কি বলতে চাইবেন মানে ত্রিপুরাবাসীকে? ত্রিপুরাবাসীকে এটাই বলতে চাইবো এবং সবাইকে এটাই বলতে চাইবো যে আপনারা যেটা করতে ইচ্ছুক, যেটা নিয়ে আপনারা প্যাশনেট আছেন, সেটাই প্লিজ ফলো করুন। আর সব পেরেন্টসদেরকে, আমি জানি না আমি খুবই ছোট এই কথাটা বলার জন্য, কিন্তু সবই পেরেন্টসদেরকে বলবো, লেট ইউর চাইল্ড ডু হোয়াট এভার দে ওয়ান্ট। ওরা যাই করতে চায় ওকে করতে দিন। আমার মা বাবা ভীষণ সাপোর্টিভ ছিল, তো আপনারাও আপনাদের বাচ্চাকে ওরা যা করতে চায় ওটা অ্যাটলিস্ট একটা সুযোগ দিন। ইফ নট সাকসেস, ইট উইল বি অ্যান এক্সপিরিয়েন্স ফর দেম। সো এটাই বলতে চাই। এখন কি মানে এয়ার হোস্টেসের কি ছেড়ে দিবেন মানে কোনো? না, আমি জব করছি, আমি এখনো ছাড়বো না। দেখি ফিল্মটা করে, হ্যাঁ ফিল্মের সময় তো শুটিং নিতে হবে, লিভ নিতে হবে। তো ফিল্মটা যদি ভালো হয়, যদি ভালো রেসপন্স পাই, তবে তো নিশ্চয়ই আমি বলিউড নিয়েই এগোবো। নমস্কার, আমার নাম সৃজিতা ভট্টাচার্য। আমি ত্রিপুরারই মেয়ে। আমার মায়ের নাম সোমাদে ভট্টাচার্য এবং আমার বাবার নাম জয়ন্ত ভট্টাচার্য। আমি একজন এয়ার হোস্টেস। আমি মুম্বাইতে জব করি। তো আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমি কি করে, বলতে পারেন আপনারা, বলিউডে চান্স পেয়েছি। এখনো যদিও শ্যুট স্টার্ট হয়নি, তবুও আজকে আমি আপনাদের সাথে আমার জার্নিটা এবং আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। কিভাবে আপনি প্রথম আপনার ইচ্ছা হলো মানে বলিউডে যাওয়ার, বা কিভাবে আপনি পেলেন সুযোগ? ওকে, তো ফার্স্ট অফ অল আমি বলতে চাইবো আমার কোনোদিনও ইচ্ছে ছিল না অ্যাক্ট্রেস হওয়ার স্টার্টিংয়ে। কেননা স্টার্টিংয়ে আমরা সবাই কেউ না কেউ ডক্টর হতে চাই বা ইঞ্জিনিয়ার হতে চাই, টিচার হতে চাই, আমিও ভেবেছিলাম। তো যখন আমি বড় হই, দেন আই রিয়ালাইজ যে আমি ইন্ডাস্ট্রিটাতে ইচ্ছুক আছি। তো তারপর আমি আমার বাবা মায়ের সাথে কথা বললাম, কিন্তু ইভেনচুয়ালি দে ওয়ার নট কনভিন্সড। তো তখন আমার এয়ার হোস্টেসের জবও ভীষণ ভালো লাগতো, তো আমি সেই জবটা জয়েন করি। তো জব করতে থাকলাম। তো সেই দৌরান এয়ারপোর্টে আমার মিস্টার আলোক শ্রীবাস্তবার সাথে দেখা হয়। তারপর ওনার সাথে অনেক কথাবার্তা হয়। তো উনিও কাস্টিং করছিলেন ওনার একটা মুভি যেটার নাম হচ্ছে মানালি ক্রিম। তো সেটার ব্যাপারে আমরা অনেক কথা বললাম, উই হ্যাড এ লট অফ চ্যাট। তো ফাইনালি উনি আমাকে একদিন বললেন যে তুমি আমার অফিসে এসো। তো আমি গেলাম, ওনার টিমের সাথে দেখা করলাম। তারপর ওরা বলল যে অডিশন দিতে হবে, তো প্রচুর অডিশনস দিলাম। তো সেইভাবে মানে এখন মানে কোন জায়গায় রয়েছে আপনার এই অভিনয়টা? এখন বর্তমানে আমার শুট স্টার্ট হবে জানুয়ারি থেকে, এখনো স্টার্ট হয়নি। এখন প্রিপারেশন চলছে, প্রচুর অডিশনস নেওয়া হয়েছে, লুক টেস্ট হয়েছে, মিটিংস হচ্ছে। ফাইনালি জানুয়ারিতে গিয়ে শুট হবে। তো হ্যাঁ, দ্যাটস অল অ্যাজ অফ নাও। আপনার কি মানে ওদের সাথে কথাবার্তা হয়েছে, মানে মোশাক বা যে ডিমান্ডগুলি সেগুলো কি হয়েছে? প্রথম কথা আমি বলতে চাইবো আমি একজন ফ্রেশার, তো আমি সেরকম কোনো ডিমান্ড রাখিনি। ওরা আমাকে যাই রেমুনারেশন দেবে অ্যাজ অ্যান আর্টিস্ট, আমি সেটাকেই আই উইল অ্যাকসেপ্ট দ্যাট। মানে এই ধরনের অ্যাক্টিং বা এটা কি মানে ছোটবেলার থেকে ইচ্ছে ছিল না হঠাৎ করে বড় হয়ে? তো আমি প্রথমেই বললাম অ্যাক্টিংয়ে আমার ছোটবেলা থেকে কোনো ইন্টারেস্ট ছিল না। যখন ছোটবেলা বলতে কি 8th স্ট্যান্ডার্ড যখন আমি আসি, তখন আমার একটু একটু ফিল হলো যে না, মানে ট্রাই করা যেতে পারে। আর আমি সবসময় কিছু এক্সট্রা অর্ডিনারি করতে চেয়েছি। এখন কিরকম লাগছে? খুবই ভালো লাগছে। আশা করছি জানুয়ারি থেকে শুট স্টার্ট হবে। যদি সকলের আশীর্বাদে যদি শুটটা হোপফুলি স্টার্ট হয়ে থাকে, তাহলে তো খুবই ভালো ব্যাপার। উইশ মি লাক। কি অভিনয়ে দেখতে পাবো আমরা আপনাকে? আই থিঙ্ক ইট ইজ টু আর্লি টু রিভিল, বাট আমি বলবো যে ভালোই একটা রোল থাকবে। অ্যান্ড যদি সব কিছু ঠিক থাকে, দেন আই উইল বি সিন অ্যাজ এ প্যারালাল লিড with one of the top actresses of Bollywood. এই যে মুভিটা হচ্ছে কবে নাগাদ মুক্তি পেতে পারে এবং কবে নাগাদ সম্পূর্ণ ফিল্মটা আমরা দেখতে পারবো? সম্পূর্ণ ফিল্মটা দেখতে পারবেন, প্রথম তো শুট স্টার্ট হবে জানুয়ারিতে, তারপর টাইম তো লাগবে। আশা করছি 2024 এন্ডে পুরোটা মুভি রিলিজ হবে হোপফুলি।
ত্রিপুরা থেকে আপনি মানে ত্রিপুরার নাম আবারও মানে উজ্জ্বলের পথে, মানে আপনি একজন বলিউডে চান্স পেয়েছেন, বিভিন্ন অ্যাক্টরদের সাথে আপনি কাজ করবেন, মানে কি বলতে চাইবেন মানে ত্রিপুরাবাসীকে? ত্রিপুরাবাসীকে এটাই বলতে চাইবো এবং সবাইকে এটাই বলতে চাইবো যে আপনারা যেটা করতে ইচ্ছুক, যেটা নিয়ে আপনারা প্যাশনেট আছেন, সেটাই প্লিজ ফলো করুন। আর সব পেরেন্টসদেরকে, আমি জানি না আমি খুবই ছোটোই কথাটা বলার জন্য, কিন্তু সবই পেরেন্টসদেরকে বলবো, লেট ইউর চাইল্ড ডু হোয়াট এভার দে ওয়ান্ট। ওরা যাই করতে চায় ওকে করতে দিন। আমার মা বাবা ভীষণ সাপোর্টিভ ছিল, তো আপনারাও আপনাদের বাচ্চাকে ওরা যা করতে চায় ওটা অ্যাটলিস্ট একটা সুযোগ দিন। ইফ নট সাকসেস, ইট উইল বি অ্যান এক্সপিরিয়েন্স ফর দেম। সো এটাই বলতে চাই। এখন কি মানে এয়ার হোস্টেসের কি ছেড়ে দিবেন মানে কোনো? না, আমি জব করছি, আমি এখনো ছাড়বো না। দেখি ফিল্মটা করে, হ্যাঁ ফিল্মের সময় তো আমার ছুটি নিতে হবে, লিভ নিতে হবে। তো ফিল্মটা যদি ভালো হয়, যদি ভালো রেসপন্স পাই, তবে তো নিশ্চয়ই আমি বলিউড নিয়েই এগোবো। নমস্কার, আমার নাম সৃজিতা ভট্টাচার্য। আমি ত্রিপুরারই মেয়ে। আমার মায়ের নাম সোমাদেবী ভট্টাচার্য এবং আমার বাবার নাম জয়ন্ত ভট্টাচার্য। আমি একজন এয়ার হোস্টেস। আমি মুম্বাইতে জব করি। তো আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমি কি করে, বলতে পারেন আপনারা, বলিউডে চান্স পেয়েছি। এখনো যদিও শ্যুট স্টার্ট হয়নি, তবুও আজকে আমি আপনাদের সাথে আমার জার্নিটা এবং আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। কিভাবে আপনি প্রথম আপনার ইচ্ছা হলো মানে বলিউডে যাওয়ার, বা কিভাবে আপনি পেলেন সুযোগ? ওকে, তো ফার্স্ট অফ অল আমি বলতে চাইবো আমার কোনোদিনও ইচ্ছে ছিল না অ্যাক্ট্রেস হওয়ার স্টার্টিংয়ে। কেননা স্টার্টিংয়ে আমরা সবাই কেউ না কেউ ডক্টর হতে চাই বা ইঞ্জিনিয়ার হতে চাই, টিচার হতে চাই, আমিও ভেবেছিলাম। তো যখন আমি বড় হই, দেন আই রিয়ালাইজ যে আমি ইন্ডাস্ট্রিটাতে ইচ্ছুক আছি। তো তারপর আমি আমার বাবা মায়ের সাথে কথা বললাম, কিন্তু ইভেনচুয়ালি দে ওয়্যার নট কনভিন্সড। তো তখন আমার এয়ার হোস্টেসের জবও ভীষণ ভালো লাগতো, তো আমি সেই জবটা জয়েন করি। তো জব করতে থাকলাম। তো সেই দৌরান এয়ারপোর্টে আমার মিস্টার আলোক শ্রীবাস্তবার সাথে দেখা হয়। তারপর ওনার সাথে অনেক কথাবার্তা হয়। তো উনিও কাস্টিং করছিলেন ওনার একটা মুভি যেটার নাম হচ্ছে মানালি ক্রিম। তো সেটার ব্যাপারে আমরা অনেক কথা বললাম, উই হ্যাড এ লট অফ চ্যাট। তো ফাইনালি উনি আমাকে একদিন বললেন যে তুমি আমার অফিসে এসো। তো আমি গেলাম, ওনার টিমের সাথে দেখা করলাম। তারপর ওরা বলল যে অডিশন দিতে হবে, তো প্রচুর অডিশনস দিলাম। তো সেইভাবে মানে এখন মানে কোন জায়গায় রয়েছে আপনার এই অভিনয়টা? এখন বর্তমানে আমার শ্যুট স্টার্ট হবে জানুয়ারি থেকে, এখনো স্টার্ট হয়নি। এখন প্রিপারেশন চলছে, প্রচুর অডিশনস নেওয়া হয়েছে, লুক টেস্ট হয়েছে, মিটিংস হচ্ছে। ফাইনালি জানুয়ারিতে গিয়ে শ্যুট হবে। তো হ্যাঁ, দ্যাটস অল অ্যাজ অফ নাও। আপনার কি মানে ওদের সাথে কথাবার্তা হয়েছে, মানে মোশাক বা যে ডিমান্ডগুলি সেগুলো কি হয়েছে? প্রথম কথা আমি বলতে চাইবো আমি একজন ফ্রেশার, তো আমি সেরকম কোনো ডিমান্ড রাখিনি। ওরা আমাকে যাই রেমুনারেশন দেবে অ্যাজ অ্যান আর্টিস্ট, আমি সেটাকেই আই উইল অ্যাকসেপ্ট দ্যাট। মানে এই ধরনের অ্যাক্টিং বা এটা কি মানে ছোটবেলার থেকে ইচ্ছে ছিল না হঠাৎ করে বড় হয়ে? তো আমি প্রথমেই বললাম অ্যাক্টিংয়ে আমার ছোটবেলা থেকে কোনো ইন্টারেস্ট ছিল না। যখন ছোটবেলা বলতে কি 8th স্ট্যান্ডার্ড যখন আমি আসি, তখন আমার একটু একটু ফিল হলো যে না, মানে ট্রাই করা যেতে পারে। আর আমি সবসময় কিছু এক্সট্রা অর্ডিনারি করতে চেয়েছি। এখন কিরকম লাগছে? খুবই ভালো লাগছে। আশা করছি জানুয়ারি থেকে শ্যুট স্টার্ট হবে। যদি সকলের আশীর্বাদে যদি শ্যুটটা হোপফুলি স্টার্ট হয়ে থাকে, তাহলে তো খুবই ভালো ব্যাপার। উইশ মি লাক। কি অভিনয়ে দেখতে পাবো আমরা আপনাকে? আই থিঙ্ক ইট ইজ টু আর্লি টু রিভিল, বাট আমি বলবো যে ভালোই একটা রোল থাকবে। অ্যান্ড যদি সব কিছু ঠিক থাকে, দেন আই উইল বি সিন অ্যাজ এ প্যারালাল লিড উইথ ওয়ান অফ দ্য টপ অ্যাক্ট্রেসেস অফ বলিউড। এই যে মুভিটা হচ্ছে কবে নাগাদ মুক্তি পেতে পারে এবং কবে নাগাদ সম্পূর্ণ ফিল্মটা আমরা দেখতে পারবো? সম্পূর্ণ ফিল্মটা দেখতে পারবেন, প্রথম তো শ্যুট স্টার্ট হবে জানুয়ারিতে, তারপর টাইম তো লাগবে। আশা করছি 2024 এন্ডে পুরোটা মুভি রিলিজ হবে হোপফুলি।
ত্রিপুরা থেকে আপনি মানে ত্রিপুরার নাম আবারও মানে উজ্জ্বলের পথে, মানে আপনি একজন বলিউডে চান্স পেয়েছেন, বিভিন্ন অ্যাক্টরদের সাথে আপনি কাজ করবেন, মানে কি বলতে চাইবেন মানে ত্রিপুরাবাসীকে? ত্রিপুরাবাসীকে এটাই বলতে চাইবো এবং সবাইকে এটাই বলতে চাইবো যে আপনারা যেটা করতে ইচ্ছুক, যেটা নিয়ে আপনারা প্যাশনেট আছেন, সেটাই প্লিজ ফলো করুন। আর সব পেরেন্টসদেরকে, আমি জানি না আমি খুবই ছোটোই কথাটা বলার জন্য, কিন্তু সবই পেরেন্টসদেরকে বলবো, লেট ইউর চাইল্ড ডু হোয়াট এভার দে ওয়ান্ট। ওরা যাই করতে চায় ওকে করতে দিন। আমার মা বাবা ভীষণ সাপোর্টিভ ছিল, তো আপনারাও আপনাদের বাচ্চাকে ওরা যা করতে চায় ওটা অ্যাটলিস্ট একটা সুযোগ দিন। ইফ নট সাকসেস, ইট উইল বি অ্যান এক্সপিরিয়েন্স ফর দেম। সো এটাই বলতে চাই। এখন কি মানে এয়ার হোস্টেসের কি ছেড়ে দিবেন মানে কোনো? না, আমি জব করছি, আমি এখনো ছাড়বো না। দেখি ফিল্মটা করে, হ্যাঁ ফিল্মের সময় তো আমার ছুটি নিতে হবে, লিভ নিতে হবে। তো ফিল্মটা যদি ভালো হয়, যদি ভালো রেসপন্স পাই, তবে তো নিশ্চয়ই আমি বলিউড নিয়েই এগোবো। নমস্কার, আমার নাম সৃজিতা ভট্টাচার্য। আমি ত্রিপুরারই মেয়ে। আমার মায়ের নাম সোমাদেবী ভট্টাচার্য এবং আমার বাবার নাম জয়ন্ত ভট্টাচার্য। আমি একজন এয়ার হোস্টেস। আমি মুম্বাইতে জব করি। তো আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমি কি করে, বলতে পারেন আপনারা, বলিউডে চান্স পেয়েছি। এখনো যদিও শ্যুট স্টার্ট হয়নি, তবুও আজকে আমি আপনাদের সাথে আমার জার্নিটা এবং আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। কিভাবে আপনি প্রথম আপনার ইচ্ছা হলো মানে বলিউডে যাওয়ার, বা কিভাবে আপনি পেলেন সুযোগ? ওকে, তো ফার্স্ট অফ অল আমি বলতে চাইবো আমার কোনোদিনও ইচ্ছে ছিল না অ্যাক্ট্রেস হওয়ার স্টার্টিংয়ে। কেননা স্টার্টিংয়ে আমরা সবাই কেউ না কেউ ডক্টর হতে চাই বা ইঞ্জিনিয়ার হতে চাই, টিচার হতে চাই, আমিও ভেবেছিলাম। তো যখন আমি বড় হই, দেন আই রিয়ালাইজ যে আমি ইন্ডাস্ট্রিটাতে ইচ্ছুক আছি। তো তারপর আমি আমার বাবা মায়ের সাথে কথা বললাম, কিন্তু ইভেনচুয়ালি দে ওয়্যার নট কনভিন্সড। তো তখন আমার এয়ার হোস্টেসের জবও ভীষণ ভালো লাগতো, তো আমি সেই জবটা জয়েন করি। তো জব করতে থাকলাম। তো সেই দৌরান এয়ারপোর্টে আমার মিস্টার আলোক শ্রীবাস্তবার সাথে দেখা হয়। তারপর ওনার সাথে অনেক কথাবার্তা হয়। তো উনিও কাস্টিং করছিলেন ওনার একটা মুভি যেটার নাম হচ্ছে মানালি ক্রিম। তো সেটার ব্যাপারে আমরা অনেক কথা বললাম, উই হ্যাড এ লট অফ চ্যাট। তো ফাইনালি উনি আমাকে একদিন বললেন যে তুমি আমার অফিসে এসো। তো আমি গেলাম, ওনার টিমের সাথে দেখা করলাম। তারপর ওরা বলল যে অডিশন দিতে হবে, তো প্রচুর অডিশনস দিলাম। তো সেইভাবে মানে এখন মানে কোন জায়গায় রয়েছে আপনার এই অভিনয়টা? এখন বর্তমানে আমার শ্যুট স্টার্ট হবে জানুয়ারি থেকে, এখনো স্টার্ট হয়নি। এখন প্রিপারেশন চলছে, প্রচুর অডিশনস নেওয়া হয়েছে, লুক টেস্ট হয়েছে, মিটিংস হচ্ছে। ফাইনালি জানুয়ারিতে গিয়ে শ্যুট হবে। তো হ্যাঁ, দ্যাটস অল অ্যাজ অফ নাও। আপনার কি মানে ওদের সাথে কথাবার্তা হয়েছে, মানে মোশাক বা যে ডিমান্ডগুলি সেগুলো কি হয়েছে? প্রথম কথা আমি বলতে চাইবো আমি একজন ফ্রেশার, তো আমি সেরকম কোনো ডিমান্ড রাখিনি। ওরা আমাকে যাই রেমুনারেশন দেবে অ্যাজ অ্যান আর্টিস্ট, আমি সেটাকেই আই উইল অ্যাকসেপ্ট দ্যাট। মানে এই ধরনের অ্যাক্টিং বা এটা কি মানে ছোটবেলার থেকে ইচ্ছে ছিল না হঠাৎ করে বড় হয়ে? তো আমি প্রথমেই বললাম অ্যাক্টিংয়ে আমার ছোটবেলা থেকে কোনো ইন্টারেস্ট ছিল না। যখন ছোটবেলা বলতে কি 8th স্ট্যান্ডার্ড যখন আমি আসি, তখন আমার একটু একটু ফিল হলো যে না, মানে ট্রাই করা যেতে পারে। আর আমি সবসময় কিছু এক্সট্রা অর্ডিনারি করতে চেয়েছি। এখন কিরকম লাগছে? খুবই ভালো লাগছে। আশা করছি জানুয়ারি থেকে শ্যুট স্টার্ট হবে। যদি সকলের আশীর্বাদে যদি শ্যুটটা হোপফুলি স্টার্ট হয়ে থাকে, তাহলে তো খুবই ভালো ব্যাপার। উইশ মি লাক। কি অভিনয়ে দেখতে পাবো আমরা আপনাকে? আই থিঙ্ক ইট ইজ টু আর্লি টু রিভিল, বাট আমি বলবো যে ভালোই একটা রোল থাকবে। অ্যান্ড যদি সব কিছু ঠিক থাকে, দেন আই উইল বি সিন অ্যাজ এ প্যারালাল লিড উইথ ওয়ান অফ দ্য টপ অ্যাক্ট্রেসেস অফ বলিউড। এই যে মুভিটা হচ্ছে কবে নাগাদ মুক্তি পেতে পারে এবং কবে নাগাদ সম্পূর্ণ ফিল্মটা আমরা দেখতে পারবো? সম্পূর্ণ ফিল্মটা দেখতে পারবেন, প্রথম তো শ্যুট স্টার্ট হবে জানুয়ারিতে, তারপর টাইম তো লাগবে। আশা করছি 2024 এন্ডে পুরোটা মুভি রিলিজ হবে হোপফুলি।
ত্রিপুরা থেকে আপনি মানে ত্রিপুরার নাম আবারও মানে উজ্জ্বলের পথে, মানে আপনি একজন বলিউডে চান্স পেয়েছেন, বিভিন্ন অ্যাক্টরদের সাথে আপনি কাজ করবেন, মানে কি বলতে চাইবেন মানে ত্রিপুরাবাসীকে? ত্রিপুরাবাসীকে এটাই বলতে চাইবো এবং সবাইকে এটাই বলতে চাইবো যে আপনারা যেটা করতে ইচ্ছুক, যেটা নিয়ে আপনারা প্যাশনেট আছেন, সেটাই প্লিজ ফলো করুন। আর সব পেরেন্টসদেরকে, আমি জানি না আমি খুবই ছোটো এই কথাটা বলার জন্য, কিন্তু সবই পেরেন্টসদেরকে বলবো, লেট ইউর চাইল্ড ডু হোয়াট এভার দে ওয়ান্ট। ওরা যাই করতে চায় ওকে করতে দিন। আমার মা বাবা ভীষণ সাপোর্টিভ ছিল, তো আপনারাও আপনাদের বাচ্চাকে ওরা যা করতে চায় ওটা অ্যাটলিস্ট একটা সুযোগ দিন। ইফ নট সাকসেস, ইট উইল বি অ্যান এক্সপিরিয়েন্স ফর দেম। সো এটাই বলতে চাই। এখন কি মানে এয়ার হোস্টেসের কি ছেড়ে দিবেন মানে কোনো? না, আমি জব করছি, আমি এখনো ছাড়বো না। দেখি ফিল্মটা করে, হ্যাঁ ফিল্মের সময় তো আমার ছুটি নিতে হবে, লিভ নিতে হবে। তো ফিল্মটা যদি ভালো হয়, যদি ভালো রেসপন্স পাই, তবে তো নিশ্চয়ই আমি বলিউড নিয়েই এগোবো। নমস্কার, আমার নাম সৃজিতা ভট্টাচার্য। আমি ত্রিপুরারই মেয়ে। আমার মায়ের নাম সোমাদেবী ভট্টাচার্য এবং আমার বাবার নাম জয়ন্ত ভট্টাচার্য। আমি একজন এয়ার হোস্টেস। আমি মুম্বাইতে জব করি। তো আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমি কি করে, বলতে পারেন আপনারা, বলিউডে চান্স পেয়েছি। এখনো যদিও শ্যুট স্টার্ট হয়নি, তবুও আজকে আমি আপনাদের সাথে আমার জার্নিটা এবং আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। কিভাবে আপনি প্রথম আপনার ইচ্ছা হলো মানে বলিউডে যাওয়ার, বা কিভাবে আপনি পেলেন সুযোগ? ওকে, তো ফার্স্ট অফ অল আমি বলতে চাইবো আমার কোনোদিনও ইচ্ছে ছিল না অ্যাক্ট্রেস হওয়ার স্টার্টিংয়ে। কেননা স্টার্টিংয়ে আমরা সবাই কেউ না কেউ ডক্টর হতে চাই বা ইঞ্জিনিয়ার হতে চাই, টিচার হতে চাই, আমিও ভেবেছিলাম। তো যখন আমি বড় হই, দেন আই রিয়ালাইজ যে আমি ইন্ডাস্ট্রিটাতে ইচ্ছুক আছি। তো তারপর আমি আমার বাবা মায়ের সাথে কথা বললাম, কিন্তু ইভেনচুয়ালি দে ওয়ার নট কনভিন্সড। তো তখন আমার এয়ার হোস্টেসের জবও ভীষণ ভালো লাগতো, তো আমি সেই জবটা জয়েন করি। তো জব করতে থাকলাম। তো সেই দৌরান এয়ারপোর্টে আমার মিস্টার আলোক শ্রীবাস্তবার সাথে দেখা হয়। তারপর ওনার সাথে অনেক কথাবার্তা হয়। তো উনিও কাস্টিং করছিলেন ওনার একটা মুভি, যেটার নাম হচ্ছে মানালি ক্রিম। তো সেটার ব্যাপারে আমরা অনেক কথা বললাম, উই হ্যাড এ লট অফ চ্যাট। তো ফাইনালি উনি আমাকে একদিন বললেন যে তুমি আমার অফিসে এসো। তো আমি গেলাম, ওনার টিমের সাথে দেখা করলাম। তারপর ওরা বললো যে অডিশন দিতে হবে, তো প্রচুর অডিশনস দিলাম। তো সেইভাবে মানে এখন মানে কোন জায়গায় রয়েছে আপনার এই অভিনয়টা? এখন বর্তমানে আমার শ্যুট স্টার্ট হবে জানুয়ারি থেকে, এখনো স্টার্ট হয়নি। এখন প্রিপারেশন চলছে, প্রচুর অডিশনস নেওয়া হয়েছে, লুক টেস্ট হয়েছে, মিটিংস হচ্ছে। ফাইনালি জানুয়ারিতে গিয়ে শ্যুট হবে। তো হ্যাঁ, দ্যাটস অল অ্যাজ অফ নাও। আপনার কি মানে ওদের সাথে কথাবার্তা হয়েছে, মানে মোশাক বা যে ডিমান্ডগুলি সেগুলো কি হয়েছে? প্রথম কথা আমি বলতে চাইবো, আমি একজন ফ্রেশার, তো আমি সেরকম কোনো ডিমান্ড রাখিনি। ওরা আমাকে যাই রেমুনারেশন দেবে অ্যাজ অ্যান আর্টিস্ট, আমি সেটাকেই আই উইল অ্যাকসেপ্ট দ্যাট। মানে এই ধরনের অ্যাক্টিং বা এটা কি মানে ছোটবেলার থেকে ইচ্ছে ছিল, না হঠাৎ করে বড় হয়ে? তো আমি প্রথমেই বললাম, অ্যাক্টিংয়ে আমার ছোটবেলা থেকে কোনো ইন্টারেস্ট ছিল না। যখন ছোটবেলা বলতে কি 8th স্ট্যান্ডার্ড যখন আমি আসি, তখন আমার একটু একটু ফিল হলো যে না, মানে ট্রাই করা যেতে পারে। আর আমি সবসময় কিছু এক্সট্রা অর্ডিনারি করতে চেয়েছি। এখন কিরকম লাগছে? খুবই ভালো লাগছে। আশা করছি জানুয়ারি থেকে শ্যুট স্টার্ট হবে। যদি সকলের আশীর্বাদে যদি শ্যুটটা হোপফুলি স্টার্ট হয়ে থাকে, তাহলে তো খুবই ভালো ব্যাপার। উইশ মি লাক। কি অভিনয়ে দেখতে পাবো আমরা আপনাকে? আই থিঙ্ক ইট ইজ টু আর্লি টু রিভিল, বাট আমি বলবো যে ভালোই একটা রোল থাকবে। অ্যান্ড যদি সব কিছু ঠিক থাকে, দেন আই উইল বি সিন অ্যাজ এ প্যারালাল লিড with one of the top actresses of Bollywood. এই যে মুভিটা হচ্ছে কবে নাগাদ মুক্তি পেতে পারে এবং কবে নাগাদ সম্পূর্ণ ফিল্মটা আমরা দেখতে পারবো? সম্পূর্ণ ফিল্মটা দেখতে পারবেন, প্রথম তো শ্যুট স্টার্ট হবে জানুয়ারিতে, তারপর টাইম তো লাগবে। আশা করছি 2024 এন্ডে পুরোটা মুভি রিলিজ হবে হোপফুলি।
ত্রিপুরা থেকে আপনি মানে ত্রিপুরার নাম আবারও মানে উজ্জ্বলের পথে, মানে আপনি একজন বলিউডে চান্স পেয়েছেন, বিভিন্ন অ্যাক্টরদের সাথে আপনি কাজ করবেন, মানে কি বলতে চাইবেন মানে ত্রিপুরাবাসীকে? ত্রিপুরাবাসীকে এটাই বলতে চাইবো এবং সবাইকে এটাই বলতে চাইবো যে আপনারা যেটা করতে ইচ্ছুক, যেটা নিয়ে আপনারা প্যাশনেট আছেন, সেটাই প্লিজ ফলো করুন। আর সব পেরেন্টসদেরকে, আমি জানি না আমি খুবই ছোটোই কথাটা বলার জন্য, কিন্তু সবই পেরেন্টসদেরকে বলবো, লেট ইউর চাইল্ড ডু হোয়াট এভার দে ওয়ান্ট। ওরা যাই করতে চায় ওকে করতে দিন। আমার মা বাবা ভীষণ সাপোর্টিভ ছিল, তো আপনারাও আপনাদের বাচ্চাকে ওরা যা করতে চায় ওটা অ্যাটলিস্ট একটা সুযোগ দিন। ইফ নট সাকসেস, ইট উইল বি অ্যান এক্সপিরিয়েন্স ফর দেম। সো এটাই বলতে চাই। এখন কি মানে এয়ার হোস্টেসের কি ছেড়ে দেবেন মানে কোনো? না, আমি জব করছি, আমি এখনো ছাড়বো না। দেখি ফিল্মটা করে, হ্যাঁ ফিল্মের সময় তো আমার ছুটি নিতে হবে, লিভ নিতে হবে। তো ফিল্মটা যদি ভালো হয়, যদি ভালো রেসপন্স পাই, তবে তো নিশ্চয়ই আমি বলিউড নিয়েই এগোবো। নমস্কার, আমার নাম সৃজিতা ভট্টাচার্য। আমি ত্রিপুরারই মেয়ে। আমার মায়ের নাম সোমাদেবী ভট্টাচার্য এবং আমার বাবার নাম জয়ন্ত ভট্টাচার্য। আমি একজন এয়ার হোস্টেস। আমি মুম্বাইতে জব করি। তো আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমি কি করে বলতে পারেন আপনারা বলিউডে চান্স পেয়েছি। এখনো যদিও শ্যুট স্টার্ট হয়নি, তবুও আজকে আমি আপনাদের সাথে আমার জার্নিটা এবং আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। কিভাবে আপনি প্রথম আপনার ইচ্ছা হলো মানে বলিউডে যাওয়ার, বা কিভাবে আপনি পেলেন সুযোগ? ওকে, তো ফার্স্ট অফ অল আমি বলতে চাইবো আমার কোনোদিনও ইচ্ছে ছিল না অ্যাক্ট্রেস হওয়ার স্টার্টিংয়ে। কেননা স্টার্টিংয়ে আমরা সবাই কেউ না কেউ ডক্টর হতে চাই বা ইঞ্জিনিয়ার হতে চাই, টিচার হতে চাই, আমিও ভেবেছিলাম। তো যখন আমি বড় হই, দেন আই রিয়ালাইজ যে আমি ইন্ডাস্ট্রিটাতে ইচ্ছুক আছি। তো তারপর আমি আমার বাবা মায়ের সাথে কথা বললাম, কিন্তু ইভেনচুয়ালি দে ওয়ার নট কনভিন্সড। তো তখন আমার এয়ার হোস্টেসের জবও ভীষণ ভালো লাগতো, তো আমি সেই জবটা জয়েন করি। তো জব করতে থাকলাম। তো সেই দৌরান এয়ারপোর্টে আমার মিস্টার আলোক শ্রীবাস্তবার সাথে দেখা হয়। তারপর ওনার সাথে অনেক কথাবার্তা হয়। তো উনিও কাস্টিং করছিলেন ওনার একটা মুভি যেটার নাম হচ্ছে মানালি ক্রিম। তো সেটার ব্যাপারে আমরা অনেক কথা বললাম, উই হ্যাড এ লট অফ চ্যাট। তো ফাইনালি উনি আমাকে একদিন বললেন যে তুমি আমার অফিসে এসো। তো আমি গেলাম, ওনার টিমের সাথে দেখা করলাম। তারপর ওরা বললো যে অডিশন দিতে হবে, তো প্রচুর অডিশনস দিলাম। তো সেইভাবে মানে এখন মানে কোন জায়গায় রয়েছে আপনার এই অভিনয়টা? এখন বর্তমানে আমার শ্যুট স্টার্ট হবে জানুয়ারি থেকে, এখনো স্টার্ট হয়নি। এখন প্রিপারেশন চলছে, প্রচুর অডিশনস নেওয়া হয়েছে, লুক টেস্ট হয়েছে, মিটিংস হচ্ছে। ফাইনালি জানুয়ারিতে গিয়ে শ্যুট হবে। তো হ্যাঁ, দ্যাটস অল অ্যাজ অফ নাও। আপনার কি মানে ওদের সাথে কথাবার্তা হয়েছে, মানে মোশাক বা যে ডিমান্ডগুলি সেগুলো কি হয়েছে? প্রথম কথা আমি বলতে চাইবো আমি একজন ফ্রেশার, তো আমি সেরকম কোনো ডিমান্ড রাখিনি। ওরা আমাকে যাই রেমুনারেশন দেবে অ্যাজ অ্যান আর্টিস্ট, আমি সেটাকেই আই উইল অ্যাকসেপ্ট দ্যাট। মানে এই ধরনের অ্যাক্টিং বা এটা কি মানে ছোটবেলার থেকে ইচ্ছে ছিল না হঠাৎ করে বড় হয়ে? তো আমি প্রথমেই বললাম অ্যাক্টিংয়ে আমার ছোটবেলা থেকে কোনো ইন্টারেস্ট ছিল না। যখন ছোটবেলা বলতে কি 8th স্ট্যান্ডার্ড যখন আমি আসি, তখন আমার একটু একটু ফিল হলো যে না মানে ট্রাই করা যেতে পারে। আর আমি সবসময় কিছু এক্সট্রা অর্ডিনারি করতে চেয়েছি। এখন কিরকম লাগছে? খুবই ভালো লাগছে। আশা করছি জানুয়ারি থেকে শ্যুট স্টার্ট হবে। যদি সকলের আশীর্বাদে যদি শ্যুটটা হোপফুলি স্টার্ট হয়ে থাকে তাহলে তো খুবই ভালো ব্যাপার। উইশ মি লাক। কি অভিনয়ে দেখতে পাবো আমরা আপনাকে? আই থিঙ্ক ইট ইজ টু আর্লি টু রিভিল, বাট আমি বলবো যে ভালোই একটা রোল থাকবে। অ্যান্ড যদি সব কিছু ঠিক থাকে দেন আই উইল বি সিন অ্যাজ এ প্যারালাল লিড উইথ ওয়ান অফ দ্য টপ অ্যাক্ট্রেসেস অফ বলিউড। এই যে মুভিটা হচ্ছে কবে নাগাদ মুক্তি পেতে পারে এবং কবে নাগাদ সম্পূর্ণ ফিল্মটা আমরা দেখতে পারবো? সম্পূর্ণ ফিল্মটা দেখতে পারবেন প্রথম তো শ্যুট স্টার্ট হবে জানুয়ারিতে, তারপর টাইম তো লাগবে। আশা করছি 2024 এন্ডে পুরোটা মুভি রিলিজ হবে হোপফুলি।
ত্রিপুরা থেকে আপনি মানে ত্রিপুরার নাম আবারও মানে উজ্জ্বলের পথে, মানে আপনি একজন বলিউডে চান্স পেয়েছেন, বিভিন্ন অ্যাক্টরদের সাথে আপনি কাজ করবেন, মানে কি বলতে চাইবেন মানে ত্রিপুরাবাসীকে? ত্রিপুরাবাসীকে এটাই বলতে চাইবো এবং সবাইকে এটাই বলতে চাইবো যে আপনারা যেটা করতে ইচ্ছুক, যেটা নিয়ে আপনারা প্যাশনেট আছেন, সেটাই প্লিজ ফলো করুন। আর সব পেরেন্টসদেরকে, আমি জানি না আমি খুবই ছোটোই কথাটা বলার জন্য, কিন্তু সবই পেরেন্টসদেরকে বলবো, লেট ইউর চাইল্ড ডু হোয়াট এভার দে ওয়ান্ট। ওরা যাই করতে চায় ওকে করতে দিন। আমার মা বাবা ভীষণ সাপোর্টিভ ছিল, তো আপনারাও আপনাদের বাচ্চাকে ওরা যা করতে চায় ওটা অ্যাটলিস্ট একটা সুযোগ দিন।
माननीय केंद्रीय गृह एवं सहकारिता मंत्री भारत सरकार श्री अमित शाह जी। मेरे साथ बोलिए, भारत माता की। क्यों भाई, फिर से मोदी सरकार लानी है या नहीं लानी है? अगर मोदी सरकार लानी है तो ऐसा आवाज नहीं चलेगा। मेरे साथ दोनों हाथ उठाइए। 24 में मोदी जी को फिर से प्रधानमंत्री बनाने के संकल्प की मुट्ठी भींचिए और प्रचंड आवाज से बोलिए, भारत माता की, भारत माता की। मंच पर उपस्थित श्रीमान मनोहर लाल खट्टर जी, जिन्होंने हरियाणा में ढेर सारे परिवर्तनों का सूत्रपात किया है। मेरे साथ मंच पर उपस्थित हरियाणा भारतीय जनता पार्टी के अध्यक्ष और सांसद श्रीमान नायब सिंह सैनी जी, हरियाणा के गृह और स्वास्थ्य मंत्री भाई अनिल विज जी, मेरे मित्र और हरियाणा के प्रभारी सांसद श्रीमान विप्लव देव जी, केंद्रीय मंत्री परिषद में मेरे साथी राव इंद्रजीत सिंह जी, हरियाणा के मंत्रिमंडल के सदस्य श्रीमान कंवरपाल जी, बनवारी लाल जी, मूलचंद शर्मा जी, बहन कमलेश ढांढा जी, जेपी दलाल जी, कमल गुप्ता जी, संदीप सिंह जी और आज यहां पर बैठे हुए सारे सांसद विधायकगण और हरियाणा के हर जिले से आए हुए इस अंत्योदय सम्मेलन में आए हुए प्यारे भाइयों बहनों माताओं और मेरे जिगर के टुकड़े जैसे युवा मित्रों को मेरा नमस्कार। सबसे पहले मैं हरियाणा की इस पावन धरती को प्रणाम करना चाहता हूं और आज तो मैं करनाल आया हूं। महान दानेश्वरी वीर योद्धा अमर कीर्ति के मालिक कर्णदेव की इस भूमि पर मैं कर्णदेव को याद कर प्रणाम सबसे पहले करना चाहता हूं। मित्रों, ये हरियाणा की भूमि किसानों की भूमि है, वीरों की भूमि। देश की सेनाएं और सुरक्षा बलों को सूची को उठाकर देख ले, देश के लिए अपना जान देने वाले लोगों की सूची उठाकर देख ले तो मेरा हरियाणा पूरे देश में नंबर 1 पर आता है, नंबर 1 पर आता है। यही हरियाणा है जहां गीता को भगवान श्री कृष्ण ने करोड़ों लोगों के कल्याण के लिए उद्घोषित किया
यही हरियाणा है जो कृषि और डेयरी का कीर्तिमान गढ़ने वाला राज्य बना, और यही हरियाणा है जो भारत की भूख मिटाने के लिए अन्न का भंडार बनकर समग्र देश के गरीबों के पेट में अन्न पहुंचाने का काम करता है। ये हरियाणा की भूमि को मैं बार बार प्रणाम करता हूं। मित्रों, आज 5 नई जन कल्याणकारी योजनाएं हैं। उसमें एक योजना है मुख्यमंत्री तीर्थ यात्रा योजना। मैं आप सभी को कहता हूं कि हम सब देश भर के लोग सालों से राह देखते थे, मांग भी करते थे और प्रभु प्रार्थना भी करते थे कि 550 साल से अपमानित अवस्था में बैठे हुए रामलल्ला को अपना भव्य मंदिर मिल जाए। मुझे बताओ माताओं, भाइयों, बहनों, अयोध्या में मंदिर बनना चाहिए था या नहीं बनना चाहिए था समय पर? एक कांग्रेस पार्टी ने आजादी के इतने सालों तक राम मंदिर को लटकाकर, भटकाकर, अटकाकर रखा। हरियाणा वालों ने मोदी जी को दूसरी बार प्रधानमंत्री बनाया। मोदी जी ने इसका भूमि पूजन किया और 22 जनवरी को उसकी प्राण प्रतिष्ठा भी नरेंद्र मोदी जी करने वाले हैं। मेरा आप सभी से आग्रह है कि अपने परिवार में जो बुजुर्ग है, ये तीर्थ यात्रा योजना का फायदा लेकर सभी के सभी लोग पहले रामलल्ला के दर्शन करने जाए, ऐसा मेरा आप सभी को आग्रह है। मित्रों, नरेंद्र मोदी सरकार केंद्र में और हरियाणा में मनोहर लाल खट्टर की सरकार, ये दोनों भारतीय जनता पार्टी की सरकार ने देश और हरियाणा को ये 9 सालों में आगे बढ़ाने के लिए कोई कसर नहीं छोड़ी। देश में मोदी जी के नेतृत्व में 7 IIT बने, 7 IIM बने, 15 एम्स बने, 390 यूनिवर्सिटियां बनी, 700 मेडिकल कॉलेज बने और 54,000 किलोमीटर नेशनल हाईवे की रचना नरेंद्र मोदी जी ने की। और इसी तर्ज पर मनोहर लाल जी ने हरियाणा में 77 नए कॉलेज बनाए, 13 यूनिवर्सिटियां बनाई, 8 मेडिकल कॉलेज बनाए, 2 नए एयरपोर्ट बनाए, 16 नए अस्पताल बनाए और 28,000 किलोमीटर से ज्यादा इतने छोटे से हरियाणा में 28,000 किलोमीटर से ज्यादा रोड बनाने का काम मनोहर लाल खट्टर सरकार ने। मैं आज कांग्रेसियों को कहना चाहता हूं, विकास कैसे होता है वो समझना है तो नरेंद्र मोदी सरकार और मनोहर लाल खट्टर सरकार के एक एक दिन का पन्ना उलट कर देख लो। मित्रों, आज जब मैं यहां आया हूं तब मैं तो मनोहर लाल जी को बधाई देना चाहता हूं। सरकार की वर्षगांठ हो या हरियाणा की वर्षगांठ हो, इसको मनाने का एक गरीब कल्याण से अच्छा कोई और तरीका हो ही नहीं। भारतीय जनता पार्टी को हमारे स्वर्गीय नेता दीनदयाल जी ने एक मंत्र दिया है, अंतिम मंत्र, अंत्योदय का मंत्र दिया। उन्होंने कहा है किसी भी प्रदेश या देश, इसका विकास का पैमाना सबसे ऊपर की सीढ़ी पर खड़े हुए व्यक्ति से नहीं होता है, समाज में सबसे गरीब व्यक्ति कितना खुश है इसी से होता है। और ये गरीब कल्याण सम्मेलन, अंत्योदय सम्मेलन जो रखा है वो इसलिए उचित है
कि इतने छोटे से प्रदेश के अंदर 45 लाख लोगों को ये डबल इंजन की सरकार मोदी जी और मनोहर जी की जोड़ी ने 45 लाख लोगों के जीवन के अंदर उजाला फैलाने का काम किया है। उनका एक एक कदम गरीब कल्याण के लिए आगे बढ़ा, एक एक निर्णय गरीब कल्याण के लिए आगे बढ़ा और 40 लाख गरीब परिवारों को ऑटो मोड पर बीपीएल कार्ड देने का, रेशन कार्ड देने का काम मनोहर जी ने सरकार ने किया है। मित्रों, नरेंद्र मोदी सरकार ने 20 लाख किसानों को उनके बैंक अकाउंट में हर साल 6,000 रुपया पहुंचाकर लगभग 4500 करोड़ रुपया हर साल देने का काम नरेंद्र मोदी सरकार ने किया है। 30 लाख से अधिक नल के कनेक्शन दिए गए, 85 लाख से अधिक आयुष्मान भारत के कार्ड और अब इसको चिरायु आयुष्मान भारत में 17 लाख लोग आज नए जोड़ने का काम हमारे नेता और मुख्यमंत्री मनोहर जी ने किया है। 7.5 लाख से ज्यादा शौचालय बनाए, 1.2 करोड़ 1 करोड़ 20 लाख लोगों को प्रति माह प्रति व्यक्ति 5 किलो अनाज फ्री ऑफ कॉस्ट मुफ्त में देने का काम नरेंद्र मोदी सरकार की है। 28,000 घर नए बनाए और 8 लाख उज्ज्वला के कनेक्शन देकर हरियाणा को धुआं मुक्त प्रदेश बनने का सम्मान हमारे नरेंद्र मोदी जी ने दिया है। मित्रों, एक गरीब कल्याण जो आगे बढ़ाया, अभी मनोहर जी ने आज ही घोषणा कर दी, वृद्धावस्था दिव्यांगजन सबको 2725 रुपया देते थे, नए साल में उनको 3,000 रुपया देने की घोषणा हमारे मनोहर जी ने कर दी है। मित्रों, मैं आज कहना चाहता हूं कि हरियाणा कई बातों में सबसे आगे है। हमारा किसान अन्न के रूप में सोना उगलता है, यहां के खिलाड़ी स्वर्ण पदक और रजत पदक की झड़ी लगा देते हैं और हरियाणा देश में चावल का सबसे बड़ा निर्यातक अगर कोई बना है तो हमारा हरियाणा बना है। सेना में हर 10वां जवान हरियाणा से जाता है और एमएसपी पर सबसे ज्यादा फसल अगर कहीं से खरीदी जाती है, 14 फसलों को मनोहर लाल जी एमएसपी पर खरीदने का काम करते हैं। लाल डोरों के भीतर मालिकाना हक देने वाला देश में सबसे पहला राज्य हरियाणा बना। पढ़ी लिखी पंचायतों वाला सबसे पहला राज्य हरियाणा बना। महिलाओं की 50% भागीदारी वाला पहला राज्य हरियाणा बना। सभी ग्राम घरों में पेयजल पहुंचाने वाला पहला राज्य हरियाणा बना और सबसे पहला आयुष विश्वविद्यालय बनाने वाला राज्य भी हरियाणा बना। पूरे देश में प्रति व्यक्ति जीएसटी कलेक्शन हरियाणा का सबसे ज्यादा है और देश की अर्थव्यवस्था में इतने छोटे से प्रदेश का 4% का योगदान है और खाद्यान्न देने में छोटा आकार होने के बावजूद भी देश में दूसरे नंबर पर मेरा हरियाणा है और दूध के उत्पादन में तीसरे नंबर पर है। मित्रों, 400 से ज्यादा फॉर्च्यून कंपनियों के मुख्यालय अपने गुरुग्राम में हैं और लॉजिस्टिक सुविधा देने में भी हरियाणा दूसरे नंबर पर आता है देश में, ये दूसरे नंबर में। मैं पूछना चाहता हूं हुडा जी को, हुडा जी 9 साल में ये विकास हुआ है, ये दिखाई पड़ता है या अभी भी आंखें बंद है?
आपने क्या किया था? भय, भ्रष्टाचार और भूख का शासन दिया था। हुडा जी आते थे तो बेफाम भ्रष्टाचार होता था। दामाद की सेवा में हरियाणा की भूमि की नीलामी होती थी और चौटाला जी आते थे तो कानून और व्यवस्था की परिस्थिति खराब हो जाती। ये दोनों ने सरकारी भर्तियों में भ्रष्टाचार तो किया ही, अपने चट्टो बट्टों को नौकरी देने का काम किया। भारतीय जनता पार्टी की मनोहर सरकार ने जिसका मेरिट है उसके घर पर इसको नियुक्ति पत्र देकर एक काणे पैसे के बगैर नौकरी देने का काम भारतीय जनता पार्टी की सरकार ने। एक आता था तो अपने जिले का विकास करता था, दूसरा आता था तो अपने जिले का विकास करता था, मगर भारतीय जनता पार्टी ने पूरे हरियाणा का विकास करने का काम भारतीय जनता पार्टी ने किया है। मित्रों, मोदी जी के नेतृत्व में भारत को यश दिलाने का काम, अभी अभी आपने देखा होगा चंद्रयान भारत का चंद्रमा पर पहुंच गया। मुझे बताओ भाइयों बहनों, चंद्रमा कब चंद्रयान पहुंचा, हम सबको आनंद हुआ है या नहीं हुआ है? जोर से बोलिए, हुआ है या नहीं हुआ है? G20 में सारे राष्ट्राध्यक्ष हमारे प्रधानमंत्री की वाहवाही करते हैं। राष्ट्रपिता की समाधि पर जाकर सारे देश के राष्ट्राध्यक्ष राष्ट्रपिता को श्रद्धांजलि देते हैं। हर भारतीय का हृदय गर्व से हो जाता है। अरे हरियाणा तो दिल्ली से नजदीक है। मैं आप सभी को कहता हूं, अब तो 1000 किलोमीटर घूमने की भी परमिशन मनोहर लाल जी ने दे दी है। ये नई पार्लियामेंट देखना भाई, अंग्रेज बनाकर छोड़कर गए थे, 75 साल तक किसी को याद नहीं आया। मोदी जी ने राजपथ को कर्तव्य पथ भी बनाया और नई पार्लियामेंट बनाकर समग्र देश का माथा ऊंचा करने का काम नरेंद्र मोदी जी ने किया है। और ये माताएं बहनें इतनी बड़ी संख्या में बैठी हैं, आपका आशीर्वाद मिले भारतीय जनता पार्टी को। अब तक किसी भी पार्टी ने विधानसभा और लोकसभा के मंच पर 33% माताओं को, बहनों को रिजर्वेशन आरक्षण देने की बात नहीं की थी। भारतीय जनता पार्टी ने मातृशक्ति को 33% रिजर्वेशन देकर नीति निर्धारण में हिस्सेदार बनाने का काम किया है। मित्रों, G20 की सफलता भारतीय जनता पार्टी की सरकार को समग्र विश्व में भारत की स्वीकृति लाने में सफलता मिली है। नरेंद्र मोदी जी को समग्र दुनिया और आज आशा और उमंग के साथ देख रहा है। अफ्रीकन यूनियन को G20 का सदस्य बनाने से ही देश भर के सभी गरीब राष्ट्रों को एक नए नेता के रूप में नरेंद्र मोदी जी को देखने का एक दृष्टिकोण मिला है। मित्रों, एक कांग्रेस पार्टी कट, कमीशन और करप्शन की पार्टी। एक कांग्रेस का हाथ आपके साथ नहीं है, कांग्रेस का हाथ हरियाणा की जनता के साथ नहीं है। कांग्रेस का हाथ जीजा के साथ था और प्रदेश की जनता बिचारी खाली हाथ। हमारी मनोहर सरकार ने, भारतीय जनता पार्टी की सरकार ने ये 2 कार्यकाल के अंदर हर गरीब की चिंता की, हर गांव की चिंता की, हर बीमार की चिंता की, हर भूखे की चिंता की, हर बच्चे की चिंता की, हर बूढ़े की चिंता करने का काम ये भारतीय जनता पार्टी की सरकार ने किया है। दरबारी दामाद और डीडर की 3D सरकार से भारतीय जनता पार्टी ने बहुत बड़ा परिवर्तन लाकर हरियाणा को विकसित राज्य बनाने का काम किया है। मैं फिर से एक बार
जोर से ताली बजा जाए। मैं मनोहर जी को इसके लिए बहुत बहुत साधुवाद और बधाई देना चाहता। हरियाणा जैसे राज्य में से करप्शन समाप्त करना, भाई भतीजावाद समाप्त करना, हरियाणा जैसे राज्य की कानून और व्यवस्था को ठीक करना बहुत कठिन कार्य था। मनोहर जी ने हंसते 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 एक कार्य को ऐसे कर दिया कि लोगों को मालूम भी नहीं पड़ा और हरियाणा खुशहाल हो गया। माताओं, भाइयों, बहनों, अभी अभी मोदी जी के विकास, मोदी जी को देश को सुरक्षित करने का कार्यक्रम और देश को गौरव दिलाने के कार्यक्रम से डरकर एक घमंडिया गठबंधन बना है। 27 राजनीतिक दल इंडी अलायंस बनकर साथ में आए हैं। इनका काम क्या है? ये 27 के 27 दल उठाकर देख लीजिए, सारे परिवारवादी दल। किसी को अपने बेटे को सेट करना है, किसी को अपने बेटे को प्रधानमंत्री बनाना है, किसी को अपने बेटे को एजेंसियों से बचाना है और किसी को अपने बेटे को मुख्यमंत्री बनाना है और किसी को मैडम का वफादार बनना है। ये लोग भला कर सकते हैं क्या? जरा जोर से बोलो, देश के गरीबों का, देश की 130 करोड़ की जनता का ये लोग भला कर सकते हैं क्या? मैं आज यहां पूछने आया हूं, हुड्डा साहब, आपकी दोनों जगह सरकारें थी, हरियाणा में भी थी और देश में थी। सोनिया मनमोहन सरकार ने 10 साल के अंदर हरियाणा को सिर्फ 40,000 करोड़ रुपया डिवोल्यूशन और ग्रांट इन एड के माध्यम से दिया था। कितना दिया था बोलो तो भाई? 40,000 करोड़। कितना? मोदी जी ने 40,000 करोड़ से बढ़ाकर 1,32,000 करोड़ रुपया ये 9 साल में, और इसके साथ साथ 20,000 करोड़ की लागत से आर्थिक गलियारा परियोजना, 12,150 करोड़ की लागत से दिल्ली मुंबई एक्सप्रेसवे हरियाणा से होकर जा रहा है। 64,000 करोड़ की लागत से कुंडली मानेसर पलवल एक्सप्रेसवे का उद्घाटन हो चुका है। 19 किलोमीटर लंबा द्वारका एक्सप्रेसवे को गुरुग्राम का उद्घाटन पहले खंड का हो चुका है। वेस्टर्न डेडिकेटेड फ्रेट कॉरिडोर रेवाड़ी मदार स्टेशन का उद्घाटन हो चुका है और इसके साथ साथ 21,000 करोड़ रुपया रेलवे में लगाए हैं और अन्य 20,594 करोड़ का 700 मेगावाट की क्षमता का इकाई बिजली उत्पादन का स्थापने का काम नरेंद्र मोदी सरकार ने किया है। 2G इथेनॉल बायो रिफाइनरी का उद्घाटन किया। 700 मिलियन अमेरिकी डॉलर की लागत से 886 एकड़ में मल्टी मॉडल लॉजिस्टिक पार्क बनाने का काम भी ये भारतीय जनता पार्टी की सरकार ने किया। मित्रों, कांग्रेस पार्टी कभी भी ना हरियाणा का विकास कर सकती है ना देश का विकास। विकास छोड़िए, देश को सुरक्षित नहीं कर सकती। ये कांग्रेस पार्टी जिनके शासन के अंदर आए दिन पाकिस्तान से आलिया मालिया जमालिया आते थे और बम धमाके कर चले जाते थे। मित्रों, नरेंद्र मोदी जी प्रधानमंत्री बने, फिर से एक बार पाकिस्तान को पुरानी आदत लगी थी, उन्होंने पुरी और पुलवामा में एक हिमाकत कर दी। वो भूल गए कि कांग्रेस की सरकार नहीं है, भारतीय जनता पार्टी की सरकार है और मौनी बाबा मनमोहन सिंह नहीं, नरेंद्र मोदी प्रधानमंत्री है। 10 ही दिन में सर्जिकल स्ट्राइक और एयर स्ट्राइक कर पाकिस्तान के घर में घुसकर आतंकवादियों को सबक सिखाने का काम हमारे नेता नरेंद्र मोदी जी ने किया। ये धारा 370
इतने सालों से अनरस बच्चे की तरह अपनी गोदी में खिलाते रहते। मोदी जी को आपने दूसरी बार प्रधानमंत्री बनाया 5 अगस्त 2019 को धारा 370 को समाप्त करने का काम नरेंद्र मोदी ने किया। और राहुल बाबा भाषण करते थे खून की नदियां बह जाएगी। अरे राहुल बाबा, खून की नदियां छोड़ो, किसी की कंकर चलाने की हिम्मत नहीं है, कंकर चलाने की हिम्मत। ये नरेंद्र मोदी सरकार है। देश की सीमाओं को सुरक्षित करने का काम नरेंद्र मोदी जी ने किया। देश की सेनाओं का आधुनिकीकरण करने का काम नरेंद्र मोदी सरकार ने की और सीमाओं पर इंफ्रास्ट्रक्चर बनाकर हमारी सेनाओं को सुविधा देने का काम भी नरेंद्र मोदी ने किया है। और ये हरियाणा तो सेना के जवानों से भरा हुआ प्रदेश है। नरेंद्र मोदी जी ने इतने सालों से एक मांग थी 1 रैंक 1 पेंशन की, एक कांग्रेस पार्टी कभी पूरी नहीं की। नरेंद्र मोदी जी ने 1 रैंक 1 पेंशन देकर सभी सेना के वीरों का सम्मान करने का काम नरेंद्र मोदी जी ने। माताओं, भाइयों और बहनों, आने वाले दिनों में देश और हरियाणा दोनों जगह चुनाव आने वाला है। एक और कांग्रेस भ्रष्टाचार, तुष्टीकरण और जातिवाद की फरियाद, और दूसरी ओर भारतीय जनता पार्टी है जो भारतीय जनता पार्टी लोगों के विकास के काम करती है। मुझे बताइए, आने वाले चुनाव में फिर से एक बार मोदी जी को प्रधानमंत्री बनाएंगे? जरा जोर से बोलिए, बनाएंगे? कमल के निशान पर बटन दबाएंगे? हरियाणा की सभी सीटों पर कमल खिलाएंगे? तो मेरे साथ दोनों हाथ उठाइए, उठाइए दोनों हाथ, विजय के विश्वास की मुट्ठी बींचिए और प्रचंड आवाज से बोलिए, भारत माता की, भारत माता की, भारत माता की, वंदे वंदे वंदे। बहुत बहुत आभार माननीय गृह एवं सहकारिता मंत्री। माननीय केंद्रीय गृह एवं सहकारिता मंत्री भारत सरकार श्री अमित शाह जी। मेरे साथ बोलिए, भारत माता की। क्यों भाई, फिर से मोदी सरकार लानी है या नहीं लानी है? अगर मोदी सरकार लानी है तो ऐसा आवाज नहीं चलेगा। मेरे साथ दोनों हाथ उठाइए। 24 में मोदी जी को फिर से प्रधानमंत्री बनाने के संकल्प की मुट्ठी भींचिए और प्रचंड आवाज से बोलिए, भारत माता की, भारत माता की। मंच पर उपस्थित श्रीमान मनोहर लाल खट्टर जी, जिन्होंने हरियाणा में ढेर सारे परिवर्तनों का सूत्रपात किया है। मेरे साथ मंच पर उपस्थित हरियाणा भारतीय जनता पार्टी के अध्यक्ष और सांसद श्रीमान नायब सिंह सैनी जी, हरियाणा के गृह और स्वास्थ्य मंत्री भाई अनिल विज जी, मेरे मित्र और हरियाणा के प्रभारी सांसद श्रीमान विप्लव देव जी, केंद्रीय मंत्री परिषद में मेरे साथी राव इंद्रजीत सिंह जी, हरियाणा के मंत्रिमंडल के सदस्य
श्रीमान कंवरपाल जी, बनवारी लाल जी, मूलचंद शर्मा जी, बहन कमलेश ढांढा जी, जेपी दलाल जी, कमल गुप्ता जी, संदीप सिंह जी और आज यहां पर बैठे हुए सारे सांसद विधायकगण और हरियाणा के हर जिले से आए हुए इस अंत्योदय सम्मेलन में आए हुए प्यारे भाइयों बहनों माताओं और मेरे जिगर के टुकड़े जैसे युवा मित्रों को मेरा नमस्कार। सबसे पहले मैं हरियाणा की इस पावन धरती को प्रणाम करना चाहता हूं और आज तो मैं करनाल आया हूं। महान दानेश्वरी वीर योद्धा अमर कीर्ति के मालिक कर्णदेव की इस भूमि पर मैं कर्णदेव को याद कर प्रणाम सबसे पहले करना चाहता हूं। मित्रों, हरियाणा की भूमि किसान की भूमि है, वीरों की भूमि। देश की सेनाएं और सुरक्षा बलों को सूची को उठाकर देख ले, देश के लिए अपना जान देने वाले लोगों की सूची उठाकर देख ले तो मेरा हरियाणा पूरे देश में नंबर 1 पर आता है, नंबर 1। यही हरियाणा है जहां गीता को भगवान श्री कृष्ण ने करोड़ों लोगों के कल्याण के लिए उद्घोषित किया। यही हरियाणा है जो कृषि और डेयरी का कीर्तिमान गढ़ने वाला राज्य बना और यही हरियाणा है भारत की भूख मिटाने के लिए अन्न का भंडार बनकर समग्र देश के गरीब के पेट में अन्न पहुंचाने का काम करता है। ये हरियाणा की भूमि को मैं बार बार प्रणाम करता हूं। मित्रों, आज 5 जन कल्याणकारी योजनाएं हैं, उसमें एक योजना है मुख्यमंत्री तीर्थ यात्रा योजना। मैं आप सभी को कहता हूं कि हम सब देश भर के लोग सालों से राह देखते थे, मांग करते थे और प्रभु प्रार्थना करते थे कि 500 साल से अपमानित अवस्था में बैठे हुए रामलला को अपना भव्य मंदिर मिल जाए। मुझे बताओ माताओं भाइयों बहनों, अयोध्या में मंदिर बनना चाहिए था या नहीं बनना चाहिए समय पर? एक कांग्रेस पार्टी ने आजादी के इतने सालों राम मंदिर को लटका कर भटका कर अटका कर रखा। हरियाणा वालों ने मोदी जी को दूसरी बार प्रधानमंत्री बनाया। मोदी जी ने इसका भूमि पूजन किया और 22 जनवरी को इसकी प्राण प्रतिष्ठा भी नरेंद्र मोदी जी करने वाले हैं। मेरा आप सभी से आग्रह है कि अपने परिवार में जो बुजुर्ग है, ये तीर्थ यात्रा योजना का फायदा लेकर सभी के सभी लोग पहले रामलला के दर्शन करे जाए, ऐसा मेरा आप सभी को। नरेंद्र मोदी सरकार केंद्र में, हरियाणा में मनोहर लाल खट्टर की सरकार, ये दोनों भारतीय जनता पार्टी की सरकार ने देश और हरियाणा को ये 9 सालों में आगे बढ़ाने के लिए कोई कसर नहीं। देश में मोदी जी के नेतृत्व में 7 IIT बने, 7 IIM बने, 15 एम्स में 390 यूनिवर्सिटियां बनी, 7 मेडिकल कॉलेज बने और 54,000 किलोमीटर नेशनल हाईवे की रचना नरेंद्र मोदी जी ने की। और इसी तर्ज पर मनोहर लाल ने हरियाणा में 77 नए कॉलेज बनाए,
13 यूनिवर्सिटी बनाई, 8 मेडिकल कॉलेज बनाए, 2 नए एयरपोर्ट बनाए, 16 नए अस्पताल बनाए और 28,000 किलोमीटर से ज्यादा इतने छोटे से हरियाणा में 28,000 किलोमीटर से ज्यादा रोड बनाने का काम मनोहर लाल खट्टर का। मैं कांग्रेसियों को कहना चाहता हूं, विकास कैसे होता है समझना है। नरेंद्र मोदी सरकार और मनोहर लाल खट्टर सरकार के एक एक दिन का पन्ना उलट कर देख लो। मित्रों, आज जब मैं यहाँ आया हूं तब मैं मनोहर लाल जी को बधाई देना चाहता हूं। सरकार की वर्षगांठ हो या हरियाणा की वर्षगांठ हो, इसको मनाने का एक गरीब कल्याण से अच्छा कोई और तरीका हो ही नहीं। भारतीय जनता पार्टी हमारे स्वर्गीय नेता दीनदयाल जी ने एक मंत्र दिया है, अंतिम मंत्र, अंत्योदय का मंत्र। उन्होंने कहा है किसी भी देश या देश इसका विकास का पैमाना सबसे ऊपर की सीढ़ी पर खड़े हुए व्यक्ति से नहीं होता है। समाज में सबसे गरीब व्यक्ति इतना खुश है इसी से होता है। और एक गरीब कल्याण सम्मेलन, अंत्योदय सम्मेलन रखा है वो इसलिए उचित है कि इतने छोटे से प्रदेश के अंदर 45 लाख लोगों को एक डबल इंजन की सरकार मोदी जी और मनोहर जी की जोड़ी ने 45 लाख लोगों के जीवन के अंदर उजाला फैलाने का काम किया है। उनका एक एक कदम गरीब कल्याण के लिए आगे बढ़ा, एक एक निर्णय गरीब कल्याण के आगे बढ़ा। 40 लाख गरीब परिवारों और तो मोड़ पर बीपीएल कार्ड देने का, रेशन कार्ड देने का काम मनोहर जी ने सरकार ने किया है। मित्रों, नरेंद्र मोदी सरकार ने 20 लाख किसानों को उनके बैंक अकाउंट में हर साल 6,000 रुपया पहुंचाकर लगभग 4500 करोड़ रुपया हर साल देने का काम नरेंद्र मोदी सरकार ने किया है। 30 लाख से अधिक के कनेक्शन दिए गए, 85 लाख से अधिक आयुष्मान भारत के कार्ड और इसको चिड़िया आयुष्मान भारत में 17 लाख लोग का नए जोड़ने का काम हमारे नेता और मुख्यमंत्री मनोहर जी ने किया है। 7.5 लाख से ज्यादा शौचालय बनाए, 1 करोड़ 20 लाख लोगों प्रति माह प्रति व्यक्ति 5 किलो अनाज फ्री ऑफ कॉस्ट मुफ्त में देने का काम नरेंद्र मोदी सरकार की। 28,000 घर बनाए और 8 लाख उज्ज्वला के कनेक्शन देकर हरियाणा को धुआं मुक्त प्रदेश बने का सम्मान हमारे नरेंद्र मोदी जी ने दिया है। मित्रों, एक गरीब कल्याण जो आगे बढ़ाया, अभी मनोहर जी ने आज घोषणा कर दी, वृद्धावस्था दिव्यांगजन को 27-25 रुपए देते थे, नए साल में उनको 3,000 रुपया देने की घोषणा हमारे मनोहर जी ने कर दी है। तो मैं कहना चाहता हूं कि हरियाणा कई बातों में सबसे आगे है। हमारा किसान अन्न के रूप में सोना उगलता है। यहाँ के खिलाड़ी स्वर्ण पदक और रजत पदक की झड़ी लगा दे हैं और हरियाणा देश में चावल का सबसे बड़ा निर्यातक अगर कोई बना है तो हमारा हरियाणा बना है। सेना में हर 10वां जवान हरियाणा जाता है और एमएसपी पर सबसे ज्यादा फसल अगर कहीं से खरीदी जाती है
14 फसलों को मनोहर लाल जी एमएसपी पर खरीद का काम करते हैं। लाल 2 के भीतर मालिकाना हक देने वाले देश में सबसे पहला राज्य हरियाणा बना। पढ़ी लिखी पंचायतों वाला सबसे पहला राज्य हरियाणा बना। महिलाओं की 50% भागीदारी वाला पहला राज्य हरियाणा बना। सभी घरों में पेयजल पहुंचाने वाला पहला राज्य हरियाणा बना। सबसे पहला आयुष विश्वविद्यालय बनाने वाला राज्य भी हरियाणा बना। पूरे देश में प्रति व्यक्ति जीएसटी कलेक्शन हरियाणा का सबसे ज्यादा है और देश की अर्थव्यवस्था में इन्हें छोटे से प्रदेश का 4% का योगदान है और खाद्यान्न देने में छोटा आकार होने के बावजूद भी देश में दूसरे नंबर पर मेरा हरियाणा है और दूध के उत्पादन में तीसरे नंबर पर। लोग 400 से ज्यादा फॉर्च्यून कंपनियों के मुख्यालय अपने गुरुग्राम में हैं और लॉजिस्टिक सुविधा देने में भी हरियाणा दूसरे नंबर पर आता है। देश में एक दूसरे नंबर में। पूछना चाहता हूं हुडा जी को, हुडा जी 9 साल में विकास हुआ है, ये दिखाई पड़ता है या अभी भी आंखें बंद है? आप क्या किया था? भय भ्रष्टाचार और भूख का शासन दिया था। हुडा जी आते भ्रष्टाचार था। दामाद की सेवा में हरियाणा की भूमि की नीलामी होती थी और घोटाले जी आए थे तो कानून और व्यवस्था की परिस्थिति खराब हो। दोनों ने सरकारी भर्तियों में भ्रष्टाचार तो किया ही, अपने चट्टोपट को नौकरी देने का काम किया। भारतीय जनता पार्टी की मोहर सरकार ने जिसका मेरिट है उसके घर पर इसको नियुक्ति पत्र देकर एक काए पैसे के बगैर नौकरी देने का काम भारतीय जनता पार्टी की सरकार ने। एक आता था तो अपने जिले का विकास करता, दूसरा आता था तो अपने जिले का विकास करता। कर भारतीय जनता पार्टी ने पूरे हरियाणा का विकास करने का काम भारतीय जनता पार्टी ने किया है। मित्रों, मोदी जी के नेतृत्व में भारत को यश दिलाने का अभी अभी आपने देखा होगा, चंद्रयान भारत का चंद्रमा पर पहुंच गया। मुझे बताओ भाइयों बहनों, चंद्रयान पहुंचा, हम सबको आनंद हुआ है या नहीं हुआ है? जोर से हुआ है या नहीं हुआ है? G20 में सारे राष्ट्राध्यक्ष हमारे प्रधानमंत्री की वाह करते हैं। राष्ट्रपिता की शादी पर जाकर सारे देश के राष्ट्राध्यक्ष राष्ट्रपिता को श्रद्धांजलि देते हैं। हर भारतीय का हृदय गर्व से। अरे हरियाणा तो दिल्ली नजदीक है। मैं आप सबको कहता हूं तो 1000 किलोमीटर घूमने की भी परमिशन मनोहर लाल जी ने दी है। ये नई पार्लियामेंट है ना भाई, अंग्रेज बनाकर छोड़कर गए थे, 75 साल तक किसको याद नहीं आया। मोदी जी ने राजपथ को कर्तव्य भी बनाया और नई पार्लियामेंट बनाकर समग्र देश का था ऊंचा करने का काम नरेंद्र मोदी जी ने किया। माताएं बहन इतनी बड़ी संख्या में बैठी है, आपका आशीर्वाद मिले भारतीय जनता पार्टी को। अब किसी भी पार्टी ने विधानसभा और लोकसभा के मंच पर 33% माताओं को, बहनों को रिजर्वेशन आरक्षण देने की बात नहीं की थी। भारतीय जनता पार्टी ने मातृशक्ति को 33% रिजर्वेशन कर नीति निर्धारण में हिस्सेदार बनाने का काम किया।
मित्रों, G20 की सफलता भारतीय जनता पार्टी की सरकार को समग्र विश्व में भारत की स्वीकृति लाने में सफलता मिली। नरेंद्र मोदी जी को समग्र दुनिया आज आशा और उमंग के साथ देख रहा है। अफ्रीकन यूनियन को G20 का सदस्य बनाने से ही देश भर के सभी गरीब राष्ट्रों को एक नए नेता के रूप में नरेंद्र मोदी जी को देखने का दृष्टिकोण मिला है। मित्रों, एक कांग्रेस पार्टी करप्शन और करप्शन पार्टी, एक कांग्रेस हाथ आपके हाथ नहीं है। कांग्रेस का हाथ हरियाणा की जनता के साथ नहीं है। कांग्रेस का हाथ जीजा के साथ था और प्रदेश की जनता बेचारी खाली हाथ। हमारी मनोहर सरकार ने, भारतीय जनता पार्टी की सरकार ने ये 2 कार्यकाल के अंदर हर गरीब की चिंता की, हर गांव की चिंता की, हर बीमार की चिंता की, हर भूखे की चिंता की, हर बच्चे की चिंता की, हर बूढ़े की चिंता का काम ये भारतीय जनता पार्टी सरकार ने किया है। हमारी दामाद और दल की 3D सरकार से भारतीय जनता पार्टी ने बहुत बड़ा परिवर्तन लाकर हरियाणा को विकसित राज्य बनाने का काम किया है। मैं फिर से बार जोर से ताली बजा, मैं मनोहर जी को इसके लिए बहुत बहुत साधुवाद और बधाई देता हूं। हरियाणा जैसे राज्य में से करप्शन समाप्त करना, भाई भतीजावाद समाप्त करना, हरियाणा जैसे राज्य की कानून और व्यवस्था को ठीक करना बहुत कठिन कार्य था। मनोहर जी ने हंसते 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 एक कार्य को ऐसे कर दिया कि लोगों को मालूम भी नहीं था और हरियाणा खुशहाल हो गया। माता भाइयों बहनों, अभी मोदी के विकास, मोदी जी को देश को सुरक्षित करने का कार्यक्रम, देश को गौरव लेने के कार्यक्रम से डरकर इंडिया गठबंधन बना है। 27 राजनीतिक दल इंडिया बनकर साथ में आए। इनका काम क्या है? ये 27 के 27 दल उठाकर देखिए, सारे परिवारवादी। किसी को अपने बेटे को सेट करना है, किसी को अपने बेटे को प्रधानमंत्री बनाना है, किसी को अपने बेटे को एजेंट से बचाना है और किसी को अपने बेटे को मुख्यमंत्री बनाना है और किसी को मैडम का वफादार बनाना है। ये लोग भला कर सकते हैं क्या? जोर से देश के गरीबों का, देश की 130 करोड़ जनता का एक भला करते हैं क्या? मैं आज यहाँ पूछने आया, पूरा सब आपकी दोनों जगह सरकारें थी, हरियाणा में भी थी और देश में थी। स्वयं मनमोहन सिंह ने 10 साल के अंदर हरियाणा को सिर्फ 40,000 करोड़ रुपया डिवोशन और ग्रांट इन एड के माध्यम से दिया था। कितना दिया बोलो तो भाई? 40,000 करोड़। कितना? मोदी जी ने 40,000 करोड़ से बढ़ाकर 1,32,000 करोड़ रुपया 9 साल। पर इसके साथ साथ 20,000 करोड़ की लागत से आर्थिक गलियारा परियोजना, 12,150 करोड़ की लागत से दिल्ली मुंबई एक्सप्रेसवे हरियाणा से होकर जा रहा है। 65,000 करोड़ की लागत से कुंडी मानेसर पलवल एक्सप्रेसवे का उद्घाटन हो चुका है। 19 किलोमीटर लंबा द्वारका एक्सप्रेसवे को गुरुग्राम का उद्घाटन पहले खड़ा हो चुका है। वेस्टर्न डेडिकेटेड फ्रेट कॉरिडोर रेवाड़ी मदार स्टेशन का उद्घाटन हो चुका है और इसके साथ साथ
21,000 करोड़ रुपया रेलवे में लगाए हैं और अन्य 20,594 करोड़ का 700 मेगावाट क्षमता का इकाई बिजली उत्पादन का स्थापने का काम नरेंद्र मोदी सरकार ने किया है। 2G इथेनॉल बायो रिफाइनरी का उद्घाटन किया। 700 मिलियन अमेरिकी डॉलर की लागत से 886 एकड़ में मल्टी मॉडल लॉजिस्टिक पार्क बनाने का काम भी ये भारतीय जनता पार्टी सरकार ने किया। मित्रों, कांग्रेस पार्टी कभी भी ना हरियाणा का विकास कर सकती है ना देश का विकास छोड़िए देश को सुरक्षित नहीं कर सकती। कांग्रेस पार्टी के शासन के अंदर आए दिन पाकिस्तान से आलिया मालिया जमालिया आते और बम धमाके कर चले जाते। मित्रों, नरेंद्र मोदी प्रधानमंत्री पर फिर से एक बार पाकिस्तान को पुरानी आदत की थी। उन्होंने पूरी और पुलवामा में कीमा कर दी। वो भूल गए कि कांग्रेस की सरकार नहीं है, भारतीय जनता पार्टी की सरकार है और मोदी बाबा मनमोहन सिंह नहीं, नरेंद्र मोदी प्रधानमंत्री है। 10 दिन में सर्जिकल स्ट्राइक और एयर स्ट्राइक कर पाकिस्तान के घर में घुसकर आतंकवादियों को सबक सिखाने का काम हमारे नेता नरेंद्र मोदी जी ने किया। ये धारा 370 इतने सालों से अनरस बने की तरह अपनी घुड़ी में खिलाते। मोदी जी को आपने दूसरी बार प्रधानमंत्री बनाया 5 अगस्त 2019 को। धारा 370 को समाप्त करने का काम नरेंद्र मोदी ने किया। और राहुल बाबू भाषण करते खून की नदियां बह जाए। अरे राहुल बाबू, खून की नदी छोड़ो, किसी कंकर चलाने की हिम्मत नहीं है कंकर चलाने की। नरेंद्र मोदी सरकार देश की सीमाओं को सुरक्षित करने का काम नरेंद्र मोदी जी ने किया। देश की सेनाओं का आधुनिकीकरण करने का काम नरेंद्र मोदी सरकार ने की और सीमाओं पर इंफ्रास्ट्रक्चर बनाकर हमारी सेनाओं को सुविधा देने का काम भी नरेंद्र मोदी ने किया है। और ये हरियाणा को सेना के जवानों से भरा हुआ प्रदेश है। नरेंद्र मोदी जी ने इतने सालों से मांग थी 1 रैंक 1 की, कांग्रेस पार्टी कभी पूरी नहीं की। नरेंद्र मोदी जी ने 1 रैंक 1 पेंशन देकर सभी सेना के वीर का सम्मान करने का काम नरेंद्र मोदी जी ने। माताओं, भाइयों और बहनों, आने वाले दिनों में देश और हरियाणा दोनों जगह चुनाव आने वाला है। एक और कांग्रेस भ्रष्टाचार, तुष्टीकरण, जातिवाद पर याद और दूसरी ओर भारतीय जनता पार्टी है जो भारतीय जनता पार्टी लोग के विकास काम करती है। मुझे बताइए, आने वाले चुनाव में फिर एक बार मोदी जी प्रधानमंत्री आएंगे? जरा जोर से ये बनाएंगे, कमल के निशान पर बटन दबाएंगे, हरियाणा की सभी सीटों पर कमल उठाएंगे। तो मेरे दोनों हाथ उठाइए दोनों हाथ, विजय के विश्वास की मुट्ठी बींचिए, प्रचंड आवाज बोलिए, भारत माता की, भारत माता की, भारत माता की, वंदे वंदे वंदे। बहुत बहुत आभार माननीय ग्राम सहकारिता
माननीय केंद्रीय गृह एवं सहकारिता मंत्री भारत सरकार श्री अमित शाह जी। मेरे साथ बोलिए, भारत माता की। क्यों भाई, फिर से मोदी सरकार लानी है या नहीं लानी है? अगर मोदी सरकार लानी है तो ऐसा आवाज नहीं चलेगा। मेरे साथ दोनों हाथ उठाइए। 24 में मोदी जी को फिर से प्रधानमंत्री बनाने के संकल्प की मुट्ठी भींचिए और प्रचंड आवाज से बोलिए, भारत माता की, भारत माता की। मंच पर उपस्थित श्रीमान मनोहर लाल खट्टर जी, जिन्होंने हरियाणा में ढेर सारे परिवर्तनों का सूत्रपात किया है। मेरे साथ मंच पर उपस्थित हरियाणा भारतीय जनता पार्टी के अध्यक्ष और सांसद श्रीमान नायब सिंह सैनी जी, हरियाणा के गृह और स्वास्थ्य मंत्री भाई अनिल विज जी, मेरे मित्र और हरियाणा के प्रभारी सांसद श्रीमान विप्लव देव जी, केंद्रीय मंत्री परिषद में मेरे साथी राव इंद्रजीत सिंह जी, हरियाणा के मंत्रिमंडल के सदस्य श्रीमान कंवरपाल जी, बनवारी लाल जी, मूलचंद शर्मा जी, बहन कमलेश ढांढा जी, जेपी दलाल जी, कमल गुप्ता जी, संदीप सिंह जी और आज यहां पर बैठे हुए सारे सांसद विधायकगण और हरियाणा के हर जिले से आए हुए, इस अंत्योदय सम्मेलन में आए हुए प्यारे भाइयों बहनों माताओं और मेरे जिगर के टुकड़े जैसे युवा मित्रों को मेरा नमस्कार। सबसे पहले मैं हरियाणा की इस पावन धरती को प्रणाम करना चाहता हूं और आज तो मैं करनाल आया हूं। महान दानेश्वरी वीर योद्धा अमर कीर्ति के मालिक कर्णदेव की इस भूमि पर मैं कर्णदेव को याद कर प्रणाम सबसे पहले करना चाहता हूं। मित्रों, ये हरियाणा की भूमि किसानों की भूमि है, वीरों की भूमि। देश की सेनाएं और सुरक्षा बलों को सूची को उठाकर देख ले, देश के लिए अपना जान देने वाले लोगों की सूची उठाकर देख ले तो मेरा हरियाणा पूरे देश में नंबर 1 पर आता है, नंबर 1 पर आता है। यही हरियाणा है जहां गीता को भगवान श्री कृष्ण ने करोड़ों लोगों के कल्याण के लिए उद्घोषित किया। यही हरियाणा है जो कृषि और डेयरी का कीर्तिमान गढ़ने वाला राज्य बना और यही हरियाणा है जो भारत की भूख मिटाने के लिए अन्न का भंडार बनकर समग्र देश के गरीबों के पेट में अन्न पहुंचाने का काम करता है। ये हरियाणा की भूमि को मैं बार बार प्रणाम करता हूं। मित्रों, आज 5 नई जन कल्याणकारी योजनाएं हैं। उसमें एक योजना है मुख्यमंत्री तीर्थ यात्रा योजना। मैं आप सभी को कहता हूं कि हम सब देश भर के लोग सालों से राह देखते थे, मांग भी करते थे और प्रभु प्रार्थना भी करते थे कि 550 साल से अपमानित अवस्था में बैठे हुए रामलल्ला को अपना भव्य मंदिर मिल जाए। मुझे बताओ माताओं, भाइयों, बहनों, अयोध्या में मंदिर बनना चाहिए था या नहीं बनना चाहिए था समय पर?
एक कांग्रेस पार्टी ने आजादी के इतने सालों तक राम मंदिर को लटका कर, भटका कर, अटका कर रखा। हरियाणा वालों ने मोदी जी को दूसरी बार प्रधानमंत्री बनाया। मोदी जी ने इसका भूमि पूजन किया और 22 जनवरी को उसकी प्राण प्रतिष्ठा भी नरेंद्र मोदी जी करने वाले हैं। मेरा आप सभी से आग्रह है कि अपने परिवार में जो बुजुर्ग है, ये तीर्थ यात्रा योजना का फायदा लेकर सभी के सभी लोग पहले रामलल्ला के दर्शन करने जाए, ऐसा मेरा आप सभी को आग्रह है। मित्रों, नरेंद्र मोदी सरकार केंद्र में और हरियाणा में मनोहर लाल खट्टर की सरकार, ये दोनों भारतीय जनता पार्टी की सरकार ने देश और हरियाणा को ये 9 सालों में आगे बढ़ाने के लिए कोई कसर नहीं छोड़ी। देश में मोदी जी के नेतृत्व में 7 IIT बने, 7 IIM बने, 15 एम्स बने, 390 यूनिवर्सिटियां बनी, 700 मेडिकल कॉलेज बने और 54,000 किलोमीटर नेशनल हाईवे की रचना नरेंद्र मोदी जी ने की। और इसी तर्ज पर मनोहर लाल जी ने हरियाणा में 77 नए कॉलेज बनाए, 13 यूनिवर्सिटियां बनाई, 8 मेडिकल कॉलेज बनाए, 2 नए एयरपोर्ट बनाए, 16 नए अस्पताल बनाए और 28,000 किलोमीटर से ज्यादा इतने छोटे से हरियाणा में 28,000 किलोमीटर से ज्यादा रोड बनाने का काम मनोहर लाल खट्टर सरकार ने। मैं आज कांग्रेसियों को कहना चाहता हूं, विकास कैसे होता है वो समझना है तो नरेंद्र मोदी सरकार और मनोहर लाल खट्टर सरकार के एक एक दिन का पन्ना उलट कर देख लो। मित्रों, आज जब मैं यहां आया हूं तब मैं तो मनोहर लाल जी को बधाई देना चाहता हूं। सरकार की वर्षगांठ हो या हरियाणा की वर्षगांठ हो, इसको मनाने का एक गरीब कल्याण से अच्छा कोई और तरीका हो ही नहीं। भारतीय जनता पार्टी को हमारे स्वर्गीय नेता दीनदयाल जी ने एक मंत्र दिया है, अंतिम मंत्र दिया, अंत्योदय का मंत्र दिया। उन्होंने कहा है किसी भी प्रदेश या देश, इसका विकास का पैमाना सबसे ऊपर की सीढ़ी पर खड़े हुए व्यक्ति से नहीं होता है, समाज में सबसे गरीब व्यक्ति कितना खुश है इसी से होता है। और ये गरीब कल्याण सम्मेलन, अंत्योदय सम्मेलन जो रखा है वो इसलिए उचित है कि इतने छोटे से प्रदेश के अंदर 45 लाख लोगों को ये डबल इंजन की सरकार मोदी जी और मनोहर जी की जोड़ी ने 45 लाख लोगों के जीवन के अंदर उजाला फैलाने का काम किया है। उनका एक एक कदम गरीब कल्याण के लिए आगे बढ़ा, एक एक निर्णय गरीब कल्याण के लिए आगे बढ़ा और 40 लाख गरीब परिवारों को ऑटो मोड पर बीपीएल कार्ड देने का, रेशन कार्ड देने का काम मनोहर जी ने, सरकार ने किया है। मित्रों, नरेंद्र मोदी सरकार ने 20 लाख किसानों को उनके बैंक अकाउंट में हर साल 6,000 रुपया पहुंचाकर लगभग 4500 करोड़ रुपया हर साल देने का काम नरेंद्र मोदी सरकार ने किया है। 30 लाख से अधिक नल के कनेक्शन दिए गए, 85 लाख से अधिक आयुष्मान भारत के कार्ड और अब इसको चिरायु आयुष्मान भारत में 17 लाख लोग आज नए जोड़ने का काम
हमारे नेता और मुख्यमंत्री मनोहर जी ने किया है। 7.5 लाख से ज्यादा शौचालय बनाए, 1.2 करोड़ 1 करोड़ 20 लाख लोगों को प्रति माह प्रति व्यक्ति 5 किलो अनाज फ्री ऑफ कॉस्ट मुफ्त में देने का काम नरेंद्र मोदी सरकार की है। 28,000 घर नए बनाए और 8 लाख उज्ज्वला के कनेक्शन देकर हरियाणा को धुआं मुक्त प्रदेश बनने का सम्मान हमारे नरेंद्र मोदी जी ने दिया है। मित्रों, एक गरीब कल्याण जो आगे बढ़ाया, अभी मनोहर जी ने आज ही घोषणा कर दी, वृद्धावस्था दिव्यांगजन सबको 2725 रुपया देते थे, नए साल में उनको 3000 रुपया देने की घोषणा हमारे मनोहर जी ने कर दी है। मित्रों, मैं आज कहना चाहता हूं कि हरियाणा कई बातों में सबसे आगे है। हमारा किसान अन्न के रूप में सोना उगलता है। यहां के खिलाड़ी स्वर्ण पदक और रजत पदक की झड़ी लगा देते हैं और हरियाणा देश में चावल का सबसे बड़ा निर्यातक अगर कोई बना है तो हमारा हरियाणा बना है। सेना में हर 10वां जवान हरियाणा से जाता है और एमएसपी पर सबसे ज्यादा फसल अगर कहीं से खरीदी जाती है, 14 फसलों को मनोहर लाल जी एमएसपी पर खरीदने का काम करते हैं। लाल डोरों के भीतर मालिकाना हक देने वाला देश में सबसे पहला राज्य हरियाणा बना। पढ़ी लिखी पंचायतों वाला सबसे पहला राज्य हरियाणा बना। महिलाओं की 50% भागीदारी वाला पहला राज्य हरियाणा बना। सभी ग्राम घरों में पेयजल पहुंचाने वाला पहला राज्य हरियाणा बना और सबसे पहला आयुष विश्वविद्यालय बनाने वाला राज्य भी हरियाणा बना। पूरे देश में प्रति व्यक्ति जीएसटी कलेक्शन हरियाणा का सबसे ज्यादा है और देश की अर्थव्यवस्था में इतने छोटे से प्रदेश का 4% का योगदान है और खाद्यान्न देने में छोटा आकार होने के बावजूद भी देश में दूसरे नंबर पर मेरा हरियाणा है और दूध के उत्पादन में तीसरे नंबर पर है। मित्रों, 400 से ज्यादा फॉर्च्यून कंपनियों के मुख्यालय अपने गुरुग्राम में हैं और लॉजिस्टिक सुविधा देने में भी हरियाणा दूसरे नंबर पर आता है देश में, ये दूसरे नंबर में। मैं पूछना चाहता हूं हुडा जी को, हुडा जी 9 साल में ये विकास हुआ है, ये दिखाई पड़ता है या अभी भी आंखें बंद है? आपने क्या किया था? भय, भ्रष्टाचार और भूख का शासन दिया था। हुडा जी आते थे तो बेफाम भ्रष्टाचार होता था। दामाद की सेवा में हरियाणा की भूमि की नीलामी होती थी और चौटाला जी आते थे तो कानून और व्यवस्था की परिस्थिति खराब हो जाती। ये दोनों ने सरकारी भर्तियों में भ्रष्टाचार तो किया ही, अपने चट्टो बट्टों को नौकरी देने का काम किया। भारतीय जनता पार्टी की मनोहर सरकार ने जिसका मेरिट है उसके घर पर इसको नियुक्ति पत्र देकर एक काणे पैसे के बगैर नौकरी देने का काम भारतीय जनता पार्टी की सरकार ने। एक आता था तो अपने जिले का विकास करता था, दूसरा आता था तो अपने जिले का विकास करता था, मगर भारतीय जनता पार्टी ने पूरे हरियाणा का विकास करने का काम भारतीय जनता पार्टी ने किया है। मित्रों, मोदी जी के नेतृत्व में भारत को यश दिलाने का काम
अभी अभी आपने देखा होगा चंद्रयान भारत का चंद्रमा पर पहुंच गया। मुझे बताओ भाइयों बहनों, चंद्रमा कर चंद्रयान पहुंचा, हम सबको आनंद हुआ है या नहीं हुआ है? जोर से बोलिए, हुआ है या नहीं हुआ है? G20 में सारे राष्ट्राध्यक्ष हमारे प्रधानमंत्री की वाहवाही करते हैं। राष्ट्रपिता की समाधि पर जाकर सारे देश के राष्ट्राध्यक्ष राष्ट्रपिता को श्रद्धांजलि देते हैं। हर भारतीय का हृदय गर्व से हो जाता है। अरे हरियाणा तो दिल्ली से नजदीक है। मैं आप सभी को कहता हूं, अब तो 1000 किलोमीटर घूमने की भी परमिशन मनोहर लाल जी ने दे दी है। ये नई पार्लियामेंट देखना भाई, अंग्रेज बनाकर छोड़कर गए थे, 75 साल तक किसी को याद नहीं आया। मोदी जी ने राजपथ को कर्तव्य पथ भी बनाया और नई पार्लियामेंट बनाकर समग्र देश का माथा ऊंचा करने का काम नरेंद्र मोदी जी ने किया है। और ये माताएं बहनें इतनी बड़ी संख्या में बैठी हैं, आपका आशीर्वाद मिले भारतीय जनता पार्टी को। अब तक किसी भी पार्टी ने विधानसभा और लोकसभा के मंच पर 33% माताओं को, बहनों को रिजर्वेशन आरक्षण देने की बात नहीं की थी। भारतीय जनता पार्टी ने मातृशक्ति को 33% रिजर्वेशन देकर नीति निर्धारण में हिस्सेदार बनाने का काम किया है। मित्रों, G20 की सफलता भारतीय जनता पार्टी की सरकार को समग्र विश्व में भारत की स्वीकृति लाने में सफलता मिली है। नरेंद्र मोदी जी को समग्र दुनिया और आज आशा और उमंग के साथ देख रहा है। अफ्रीकन यूनियन को G20 का सदस्य बनाने से ही देश भर के सभी गरीब राष्ट्रों को एक नए नेता के रूप में नरेंद्र मोदी जी को देखने का एक दृष्टिकोण मिला है। मित्रों, एक कांग्रेस पार्टी कट, कमीशन और करप्शन की पार्टी। एक कांग्रेस का हाथ आपके साथ नहीं है। कांग्रेस का हाथ हरियाणा की जनता के साथ नहीं है। कांग्रेस का हाथ जीजा के साथ था।